প্রিয়াঙ্গন পর্ব 21 থেকে 25। আফিয়া আফরিন। সামির দৃষ্টি ফিরিয়ে নিল। এই মুহূর্তে কারো হিহিহাহা দেখার শখ নেই। ঘুরে তাকাতেই সাখাওয়াত হোসেন ধীর গলায় আবার বললেন, তোমার সংসার হয়েছে, এখন স্থির হতে শিখো। শব্দগুলো হাওয়ায় ভেসে এসে স্বামীরের বুকের ভেতরে আঘাত করল। এতদিন সে ভেবে এসেছে তার বিয়ে হয়েছে, একটা সামাজিক চুক্তি, সবার চোখে একটা স্বীকৃতি, কিছু দায়িত্ব, এই তো বিয়ে। কিন্তু সংসার, বিয়ে শব্দটা এত ভারী মনে হয় না, সহজ, সাবলীল, পরিচিত। কিন্তু সংসার শব্দটা বোধহয় অদৃশ্য এক দায়িত্বের ভার কাঁধে চাপিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে। সংসার মানে তো শুধু ছাদ আর চারটে দেয়াল নয়। সংসার মানে জন মানুষের একসাথে পথ চলা, মায়া ভালোবাসা, অভিমান মান, রাগ দুষ্টুমি, লড়াই ঝগড়া সব মিলিয়ে এক নতুন জগৎ। সামির চুপচাপ ভাবল, তাহলে কি নাবিলা আমার সংসারের সঙ্গীও? ওর হাসি, ওর কান্না, ওর ছেলে মানুষই, এমনকি আমার ওপর রাগ করাটাও কি তবে এই সংসারেরই অংশ? কিন্তু সংসার তো আমার একার না যে তার দুনিয়ার রাগের দায়ভার আমি নিব। আমারটা কে নিবে? অন্য কেউ। মূলত নিজের ভেতরকার চাপা রাগ থেকেই কথাগুলো মাথায় এলো। কিন্তু এত সিরিয়াস রাগ করার প্রয়োজন ছিল না। সামির খোঁজ নিয়ে দেখেছিল ওই ছেলেটার সাথে ওরা কেবলমাত্র প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের জন্যই কথাবার্তা বলে, বিশেষ কিছু নয়। তবে নাবিলার তখন এড়িয়ে চলে যাওয়ার বিষয়টাই হচ্ছে রাগের কারণ। ওই পুচকে মেয়েটার এত বড় স্পর্ধা বিয়ে করা স্বামী সংসারের সঙ্গীকে পাশ কাটিয়ে দৌড় দিল। স্বামীর ঘরে ঢুকতে যাচ্ছিল, ভেতরে এখনো রাগ আর অভিমানের বসবাস। হঠাৎই দরজায় একটা ছায়া এসে তার পথ আটকে দিল। নাবিলা। সামির থমকে দাঁড়ালো, জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। নাবিলার ঠোঁট বাঁকানো হাসি, চোখে মিশে আছে দুষ্টুমি। নিজের চুলগুলো হাতের আঙ্গুলে পেঁচিয়ে বলল, কোথায় যাচ্ছেন? সামির ভ্রু কুঁচকে বলল, দেখতে পাচ্ছ না? নাবিলা চোখ শুরু করে মাথা দুলিয়ে উত্তর দিল, পাচ্ছি তো। মনে আছে, ঘর ভাগাভাগির সময় দরজার এই অংশটুকু আমার ভাগে পড়েছিল। তখন আপনি আমার সাথে কথাবার্তা বলেছিলেন বলে ছাড় দিয়ে আপনাকে যাতায়াতের সুযোগ দিয়েছিলাম। এখন আর দিব না। তারপর গম্ভীর ভান করে হাত মেলে দরজার পুরোটা আগলে দাঁড়ালো ও। সামির কিছু বলার আগেই ফের বলল, অন্যদিক দিয়ে ঘরে আসতে পারলে আসেন, মানা করব না। সামির সামান্য মাথা কাত করে তাকালো, খুব তাই না? হ্যাঁ, খুব বেশি। সামির হাত দুটো বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে দাঁড়াল। আমার ঘরে দাঁড়িয়ে আমাকেই ঢুকতে দিচ্ছ না? সবকিছুর দখলদারিত্ব চলে গেল তোমার হাতে। নাবিলা চুল নাড়িয়ে গম্ভীর সাজে বলল, নিজের ঘর দাবি করছেন অথচ নিজের ঘরে আপনাকেই খুঁজে পাওয়া যায় না। দেরি করে ঘরে আসার জন্য কি শাস্তি দেওয়া যায় বলুন তো? এই শাস্তি কার জন্য? অবশ্যই আপনার জন্য। বাহ, আইন বানানো শুরু করে দিয়েছ দেখছি। নাবিলা মুচকি হেসে উত্তর দিল, চেষ্টা করছি। আইন প্রণয়নকারীও আমি আর জজ। আমার আদালতে কিন্তু অপরাধীরা ছাড়া পায় না। তাহলে আমি এখন অপরাধী, শাস্তিটা কি হবে শুনি? নাবিলা একচুলও না সরেই দারোগার মতো দাঁড়িয়ে রইল। শাস্তি এখনই বলা যাবে না। তোমাকে আর শাস্তির ব্যাখ্যা করতে হবে না। তুমি ধরার আগেই অপরাধী ফুরুত করে নাগালের বাহিরে চলে যাবে। মানে? স্বামীরের কিরকম আঁকাবাঁকা দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, পাশের ঘরে যাচ্ছি। নাবিলা চুলচেরা হাসি দিয়ে বলল, পালাচ্ছেন? উহু, ময়দানেই আছি। যুদ্ধ শুরু হওয়ার আগে জানাতেও হবে না, তার আগেই চলে আসব। আপাতত তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছি। নাবিলা একটু ধীরে হাসি দিয়ে বলল, আমার থেকে দূরে থাকতে চান? মনে হয় ভুলে যাচ্ছেন, আমার থেকে পালানোটা আপনার জন্য খুব একটা সহজ কাজ হবে না। কেন? এখন আমার ব্যাখ্যা দিতে ইচ্ছা করছে না। সামির ঠাট্টা মিশ্রিত হাসি দিয়ে ধীরে পায়ে ওই ঘরের দিকে এগোলো। বাড়িতে মেহমান না এলে এই ঘরটা ফাঁকাই থাকে। নাবিলা পিছু ডাকল, দায়সারা ভাবে বলল, মামনি যদি প্রশ্ন করে, তাহলে সোজা আপনার কথা বলবো। আমি দায়ভার নিতে পারবো না। আলাদা থাকার সিদ্ধান্ত আপনি নিয়েছেন, পরে আমাকে কেউ কিছু বলতে পারবে না। সামির থেমে নাবিলার দিকে ফিরে দেখল। নাবিলা আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সামির বলল, আমারটা আমাকেই বুঝতে দাও।
স্বামীরের ঘর ছেড়ে চলে যাওয়াটা নাবিলা সহজে মানতে পারছিল না। এখন আটকাবে কি করে? নিজের ঘর ছেড়ে নাবিলাকে একা রেখে কেন চলে যাবে? এত নিষ্ঠুর মানুষ হয়? ও বলল, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আমি এটাই ঠিক করছি। তোমার থেকে দূরে থাকতে হবে। তুমি যখন তখন এসে আমার উপর হামলে পড়ো। ভয়ঙ্কর ব্যাপার। নাবিলা মুখ কালো করে, ঠোঁট বেঁকে, কপালের চুলগুলো হাতের সাহায্যে চেটিয়ে বিদায় করে বলল, তো আমি কি বাঘ ভাল্লুক? নাকি আমার ওজন আপনি বহন করতে পারছেন না? স্বামীরের মুখে চওড়া হাসি ফুটল। তুমি বাঘ না, ভাল্লুকও না। রক্তে মাংসে গড়া মানুষই। আর ওজনের কথা বললে, তোমাকে তো ফু দিলেই যে কোনো সময় উড়ে যাবে। তবে তোমার কাজকর্মগুলো সত্যিই উদ্ভট, কখন কোন দিক থেকে আক্রমণ করো বোঝা যায় না। ও আচ্ছা, এখন যত দোষ সব নাবিলার কাঁধে চাপিয়ে নিজে খুব সাধু সাজা হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। নাবিলা একলায় 100। ও একা থাকতে পারে। তুমি থাকো তোমার প্রতিরক্ষা নিয়ে। তবে নাবিলার যখন আক্রমণ করা দরকার তখন সে ঠিকই করবে। যখন প্রয়োজন তখন তোমাকেও এমন বাঁধনে বাঁধবে যে সহজে ছুটে বের হতে পারবে না। ও নাবিলা, যে সহজে হার মেনে নেয় না। সামির চলেই যাচ্ছিল কিন্তু নাবিলার ফের পিছুর ডাক শুনে সে থেমে গেল এবং বিরক্তি নিয়ে ফিরে তাকাল। আশ্চর্য, এই মেয়ে এত ডাকে কেন? এখন এত ডাকছে, আর যখন বান্ধবীদের সাথে থাকে তখন তো চেনেও না। স্বামীরের ঠোঁটে কি একটা খেয়াল ধরা হাসি উপচে পড়ছে। নাবিলা এত কিছু পাত্তা না দিয়ে বলল, শুনুন সামির ইয়াসির, বলো। আপনি নিষ্ঠুর, পাষাণ, আর ভীষণ বাজে। স্বামীরের কপালে পরপর কয়েকটা সূক্ষ্ম ভাঁজ দেখা গেল। একটা ধাঁধায় পড়ে গেল। তারপর বলল, ঠিক আছে, নিষ্ঠুর, বাজে, তবে আমার পক্ষে থেকেও অঙ্গীকার রইল। অঙ্গীকার? কিসের? নাবিলা তখন স্বামীরকে যেভাবে জবাব দিয়েছিল স্বামীরও ঠিক ওইভাবে বলল, এখন আমার ব্যাখ্যা দিতে ইচ্ছা করছে না। অতঃপর দুজনেই চুপ। যে যার পথ দেখল। নাবিলা মুখ কালো করে বই আর নোট গুছিয়ে নিল। পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে। যদিও পরীক্ষা নিয়ে কখনোই চিন্তা ছিল না, এখনো নেই। এখন নাবিলার চিন্তাভাবনা সব স্বামীর ইয়াসিরকে কেন্দ্র করে। কোনো কিছু নিয়ে ভাবতে গেলেও সে চলে আসে, হাসতে গেলেও, কাঁদতে গেলেও, সুখে দুঃখে, স্বপ্নে সবখানে সে এসে উপস্থিত হয়। নাবিলাদের পরীক্ষা শুরু হয়েছে। সকালবেলায় বেরোবার আগে ব্যাগের ভেতর বইখাতা গুছিয়ে নিতে গিয়ে ওর ভেতরে অদ্ভুত এক শূন্যতা খেলে যায়। বিগত কিছুদিন আগেও প্রতিদিন স্বামীকে পাশে পেত, একসাথে যাওয়া আসা হতো, রাস্তায় অল্প কথাবার্তাই হোক, তবুও মনে হতো পাশে আছে। এখন নাবিলা একলাই যায়, একলাই ফেরে। সামির প্রতিদিনই যায় কিন্তু ক্লাস করতে নয়, তার কোনো নির্দিষ্ট কাজও থাকে না। শুধু নিত্য নতুন কাহিনী দেখতে আর নিজের অজুহাত বানাতে যায়। অবশ্য আরেকটা কারণও আছে স্বামীরের অযথা আসা যাওয়ার, যেটা নাবিলা জানে না। ফেরার সময় নাবিলা ইচ্ছে করেই একটু থেমে থাকে। ব্যাগ কাঁধে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে মিনিট 5-10 অপেক্ষা করে। মনে মনে ভাবে, সামির হয়তো আসবে, এসে বলবে, চলো আজ একসাথে যাই। কিন্তু সে আসে না। ক্যাম্পাসেই থাকে, চোখের সামনেই থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, অথচ নাবিলার প্রসঙ্গ এলে কত দূরের মানুষের ভান ধরে। নাবিলা তবুও অপেক্ষা করে, যদি আজ কোনো ব্যতিক্রম হয়। কিন্তু ব্যতিক্রম আর হয় না। আজও সামির দূরে দাঁড়িয়েই দেখছিল, নাবিলা নিজেই ছুটে চলে যাচ্ছে। তার বুকের ভেতর কেমন গুমুট লাগে। তবু নিজেকে বোঝায়, যে একা চলতে পারে, তাকে তো জোর করে বহন করার প্রয়োজন নেই। তারপরেও নিজ থেকে আগ্রহ দেখালে বিষয়টা ভালো দেখায় না। অন্যদিকে নাবিলাও গোপনে ভাবে, যদি সত্যিই নেওয়ার মতো থাকতো, তবে ঠিকই এগিয়ে আসতো। জনেরই চোখে চোখে খোঁজাখুঁজি আছে কিন্তু ঠোঁট অবধি এসে কথাটা আটকে যায়। নীরবতার মধ্যেই গড়ে উঠছে রাগ, অভিমান আর একরাশ না বলা কথা। পরীক্ষার শেষ দিন। নাবিলার বন্ধু বান্ধবরা আগেই ঠিক করেছিল, পরীক্ষা শেষে সবাই মিলে হলে সিনেমা দেখতে যাবে। নাবিলা যাওয়ার জন্য রাজি হলো না। ইচ্ছেও ছিল না, আর থাকলেও এভাবে যাওয়া যেত না। ভেতরে ভেতরে দ্বিধা কাজ করবে। মামনিকে না বলে, অনুমতি ছাড়া এভাবে একা একা জায়গায় বেরিয়ে পড়াটা ওর পক্ষে সম্ভব নয়। তাই বলেছিল, তোরা যা, আমি আজ বাসায় যাব।
অন্য একদিন একসাথে যাব। ওরা আগেই বেরিয়ে পড়েছিল। নাবিলার বেরোতে দেরি হয়ে গেল খানিকটা। সকাল থেকে আকাশটা ভারী হয়েছিল। বৃষ্টিও ছিল না, কিন্তু হঠাৎ করেই কালো মেঘ ঘনিয়ে এলো মাথার উপর। পরক্ষণেই বিদ্যুৎ চমকালো, আর সেই সাথে মুষলধারে বৃষ্টি। মাত্র 5 মিনিটের মাথায় ঝিরিঝিরি বৃষ্টি ঝড়ো বৃষ্টিতে রূপ নিল। এইরকম আবহাওয়ার মধ্যে বের হওয়া যাবে না। তাই নাবিলা দোতলায় উঠে ওখানে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলো। আশেপাশে কিছু চেনা পরিচিত মুখ রয়েছে। তাদের মধ্যে থেকে হঠাৎ নিজের নামটা শুনতে পেয়ে ঘুরে তাকালো। তৎক্ষণাৎ আদনান এগিয়ে এলো। জিজ্ঞেস করল, বাড়ি যাবে কখন? প্রশ্নটা শুনে নাবিলার ভ্রু কুঁচকে গেল। আজব, এই ছেলে কি দেখছেন না বৃষ্টির জন্যই ও দাঁড়িয়ে আছো? মনে মনে বিরক্তি ফুটল, তবে স্বাভাবিক গলায় বলল, এই তো, বৃষ্টি কমুক। আদনান মুচকি হেসে জিজ্ঞেস করল, কেন, বৃষ্টি ভাল লাগে না? প্রশ্নটা শুনেই নাবিলা ভেতরে ভেতরে আবার বিরক্ত হলো। আবার এই আজাইরা প্রশ্ন! দুনিয়াতে বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ কয়জন আছে? কিন্তু ভালো লাগলেই তো আর ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে না। তবে মুখে বলল, না, ভালো লাগে না। কেমন স্যাঁতস্যাঁতে, রাস্তাঘাটে কাদা জমে, হাঁটাচলা কষ্ট, ভীষণ বিরক্তিকর আর বাজে। আদনান চোখ বড় করে অবাক ভঙ্গিতে বলল, কি বলো তুমি? আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, সংক্ষিপ্ত জবাব দিল নাবিলা। ইচ্ছে করেই মিথ্যা বলল, কারণ ব্যক্তিগত শখ আহ্লাদ কাউকে জানাতে ইচ্ছে করে না। তাছাড়া এই মুহূর্তে আদনানের সাথে কথোপকথন চালিয়ে যাওয়ারও ইচ্ছে হচ্ছে না। তাই একটা অজুহাত খুঁজে নিল। ভাইয়া, নিচে আমার একটা বান্ধবী ওয়েট করছে। আমি যাই। আচ্ছা। কথাটা বলে সে আর আদনানকে কথা বলার কোনো সুযোগই দিল না। দ্রুত সিঁড়ির দিকে চলে এল। সিঁড়িতে দাঁড়াতেই দেখতে পেল, বৃষ্টি একটুও কমে নাই। মাঠে পানি জমে ছোট ছোট হ্রদের মতো তৈরি হয়েছে। বাতাসে খুব সুন্দর একটা ঘ্রাণ। মাটির গন্ধ, গাছপালার গন্ধ, কি সুন্দর! নাবিলা ঠায় দাঁড়িয়ে রইল সিঁড়ির ধাপে। বৃষ্টি চারদিক ঢেকে ফেলেছে। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা নাবিলা আকাশের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল এই বৃষ্টি আর থামবেই না। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল। দ্রুত ঘুরে তাকিয়ে থমকে গেল। সামির। ভিজে চুপচুপে অবস্থা, কপালে চুল লেপ্টে আছে। সামির কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, অনেকক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাচ্ছ না? নাবিলা দ্বিধায় বলল, কোথায়? শুনলাম না তো। সামির মৃদু বিদ্রুপ মিশিয়ে উত্তর দিল, ঠিকই আছে। আরেকজনের সাথে হিহি করলে আমার কথা শুনবে কেন? নাবিলা বুঝল সামির আদনানের কথা বলছে। হয়তো কথা বলতে দেখেছে কোনোভাবে। ওঠোট বাঁকিয়ে প্রতিবাদ করল, আমি মোটেও হিহি করছিলাম না, এমনিতেই কথা বলছিলাম। ভালোই। কথা কি আরো বাকি নাকি বাসায় যাবে? নাবিলা এবার খেয়াল করল সামিরের অবস্থা। একেবারে ভিজে চুপচুপে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এলেন এইভাবে ভিজে ভিজে? প্রতিদিন এমনে ভিজলে ঠান্ডা লাগবে, জ্বর হবে। সামির হালকা তির্যক হাসি দিল, বাব্বাহ, আমাকে নজরে পড়ল। আমি তো ভেবেছিলাম আমি অদৃশ্য হয়ে গেছি। নাবিলা বিরক্ত হয়ে বলল, ফালতু কথা বলেন কেন? সবসময় ঝগড়া বাঁধানোর মুডে থাকেন। ঝগড়া আমি বাঁধাই? তুমি কথাই এমন এমন বলো যে মাথা ঠান্ডা রাখা মুশকিল। আগে বলেন, এইভাবে ভিজেছেন কেন? সামির কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, খোঁজ নিয়ে আমায় ধন্য করেছ, তবে এত বলতে পারবো না। চলো। নাবিলা কিছু বলার আগে সামির হাত বাড়িয়ে দিল। ভিজে আঙুলের ঠান্ডা স্পর্শে নাবিলার বুক কেঁপে উঠল। অনেকগুলো দিনও নয়, 10-12 দিন পর নাবিলার সামিরের সাথে পথ চলছে। এই কয়েকটা দিনকে এই মুহূর্তে কয়েক যুগ মনে হচ্ছে। বাইকের পেছনের সিটে বসে অভ্যাসবশত হাত দুটো নিজে থেকেই সামিরের কাঁধে গিয়ে থামল। বৃষ্টি বাতাসকে ঝাপসা করে দিচ্ছিল। রাস্তার দুই পাশে দোকানপাটের শাটার আধা নামানো, রাস্তাঘাটে পানি জমে আছে। বাইকের চাকায় পানি ছিটকে গায়ে লেগে যাচ্ছিল, কিন্তু নাবিলার তাতে খেয়াল নেই। তার খেয়াল অন্যদিকে, সামিরের দিকে, সামিরের প্রতি। তার ভেজা হালকা রঙের শার্ট, ভেজা চুল, ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে কাঁধ বেয়ে পিঠে পড়ছে। নাবিলা অনেকক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামলে নিল, তবুও চোখ বারবার বেহার ন্যায় তার দিকেই ফিরে যাচ্ছে।
এই ভাবের রাজার সাথে বৃষ্টির সময়ে নাবিলার অনুভূতি অন্যরকম খেলা খেলে, অন্যরকম এক জগতের দায়িত্ব নিয়ে প্রবেশ করায়। চারপাশে কোলাহল থাকলেও তখন কানে কেবল স্বামীরের নীরবতা বাজে। ওর ভেজে চুপচুপে শরীর, ভেজা চুল, গভীর দৃষ্টি, সবটাই হৃৎপিণ্ডে চিনচিনে ব্যথা ছড়িয়ে দেয়। এইরকম মুহূর্তে নাবিলার মনে হয় এই বৃষ্টি, এই ভিজে যাওয়া, এই নীরব হাঁটাচলা সবই ওদের জনের জন্য তৈরি। কোনো কথা নেই, অথচ প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি পদক্ষেপে হাজারটা না বলা শব্দ জমে আছে। স্বামীরের পাশে হাঁটার সময়, সে পাশে থাকলে, নাবিলার বুকের ভেতরটা মৃদু কাঁপতে থাকে, তবুও সেই কাঁপনি অসীম স্বস্তি। এই কাঁপনটা আগে ছিল না, আজকাল হুটহাট হচ্ছে, খুব হচ্ছে। আজকাল স্বামীর পাশে থাকায় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুখী মানুষ মনে করছে নাবিলা। এই মুহূর্তটা জীবনের সব দুঃখ কাটিয়ে দিচ্ছে আর সুখের রঙে রঙিন করে রাখছে। হঠাৎ নাবিলার খেয়াল হলো স্বামীর বাড়ির রাস্তা ছাড়িয়ে এসেছে। বাসায় যাবেন না? নাবিলা ধীর গলায় জিজ্ঞেস করল। স্বামীর চোখ না ঘুরিয়েই বলল, সবসময় বাসায় ভালো লাগে না, আজ ফিরতে ইচ্ছে করছে না। মানে, বাড়ি যাবেন না? যাব, কিছুক্ষণ পর। তারা আছে? না। সদরঘাট পেরিয়ে আসতেই নদীর ঘোলাটে জল চোখে পড়ল। ঘাটে কয়েকটা লঞ্চ দাঁড়িয়ে। বৃষ্টিতে ভিজে ভেজা দড়ি আর ভেজা কাঠের তক্তা থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছিল। ভেজা গাছপালার গন্ধ বাতাসে ভাসছে। বৃষ্টির মৃদু ফোঁটা নদীর জলে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছে। দূরে হুইসেল বাজল এক লঞ্চের। সুন্দর লাগছে চারপাশের সবকিছু। নাবিলা শিশুসুলভ উচ্ছ্বাসে চারপাশে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, এই যা, বৃষ্টি কোথায় চলে গেল? স্বামীর কৌতূহল মিশ্রিত স্বরে জিজ্ঞেস করল। বৃষ্টি ভালো লাগে। নাবিলা দেরি করল না। হাত দিকে প্রসারিত করে, পৃথিবীটাকে জড়িয়ে ধরতে চাইছে এমন ভঙ্গিতে চোখ বুজে গভীর নিঃশ্বাস নিল। ঠোঁটের কোণে হালকা হাসি খেলে উঠল। তারপর ধীর কণ্ঠে বলল, খুব। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা নাবিলা প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেল। ওর পরনে আকাশী রঙের জামা, বৃষ্টির ধোয়া মেঘলা আকাশ আর নদীর দেহ খেলানো পানির রঙের সাথে মিশে গেছে। হাত দুটো প্রসারিত করে চোখ বুজে দাঁড়ানো নাবিলাকে দেখে মনে হচ্ছিল, প্রকৃতি তার ভেতরের উচ্ছ্বাসকে প্রজাপতির মতো ছড়িয়ে দিয়েছে। স্বামীর মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সত্যি, নাবিলা কি শুধুই মানুষ, মেয়ে, নাকি বৃষ্টির পর প্রকৃতির আঁকা এক টুকরো চিত্র, যার গায়ে আকাশের রং, নদীর স্রোতের ছোঁয়া, আর হৃদয়ে লুকানো একরাশ শিশুসুলভ আনন্দ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার বুকের ভেতরে আরো জোরে বৃষ্টি নামছে। এতদিন যত রাগ, জেদ, অভিমান জমিয়ে রেখেছিল মুহূর্তেই সব গলে পানি হয়ে নামল। নাবিলার এই সরল আনন্দ স্বামীরকে হার মানাল। সে বুঝতে পারল, যতই এড়াতে চায়, যতই দূরে সরে থাকতে চায়, আর পারবে না। সে পথ হারিয়েছে, এই মেয়েটা ছাড়া তার কোনো পথ নেই। নাবিলাকে বললে এই মুহূর্তে ওর প্রতিক্রিয়া কেমন হবে? না, এখন বলা যাবে না। তবে শতভাগের মধ্যে আংশিক স্বীকারোক্তি তো নাবিলাকে দেওয়াই যায়। স্বামীর চুপচাপ দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর ওর ঠোঁট নরম, স্বরটা নরম, একটু ভারী। আমি হেরে গেলাম। নাবিলা অবাক হয়ে ভুরু কুঁচকাল। কপালের ভেজা চুল সরিয়ে তাকিয়ে বলল, কি বললেন? স্বামীরের চোখে গভীর টানাপোড়েন। ধীরে ধীরে নাবিলার দিকে তাকিয়ে বলল, আমি আসলে হেরে যাচ্ছি। অনেকটা দূরে থাকতে চেয়েছি, পারিনি। এখন এসে বুঝলাম, এই হারাটাই আসল জেতা। নাবিলা নিঃশব্দে তাকিয়ে রইল স্বামীরের দিকে। ওর কথা বুঝতে পারল না, চেষ্টাও করল না। স্বামীরের কাজই হচ্ছে না বোঝার মতো কথা বলা। বুঝতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। তবে মনে হচ্ছিল, স্বামীরের মতো হারা জেতার খেলায় ও নিজেও বাধা পড়ে গেছে। এমন একটা বন্ধনে আটকে পড়েছে যা ভাঙার নয়। বাড়ি ফিরে এসে স্বামীর একটু বিশ্রাম নিল। ভিজে শরীরের উপর আড়ম্বরী তৃপ্তি মিশেছিল, ঘুম ধরছে। ফোনটা হাতে তুলে নিল সে। ফোন করল ইশরাককে। শোন, ছেলেটার নাম আদনান, 3rd ইয়ার। খোঁজ নে একটু। কি খোঁজ নিব? সবকিছু। ইশরাক একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল। সবকিছু মানে? কখন খাচ্ছে? বেলা খাচ্ছে? কখন বাথরুম যাচ্ছে? কয়বার যাচ্ছে? সব। ভাই, আমি কেমনে ওর ভেতরের খবর জানবো? ফাজলামি করিস না, আমি সিরিয়াস। ও আচ্ছা, কিন্তু মামা,
বেডা মানুষের খবরাখবর দিয়ে কি করবা? তার চেয়ে একটা মায়া মানুষের খবর চাইতা, ইজিলি দিয়া দিতাম। স্বামীর মুখ কালো করে বলল, মেয়ে মানুষে আমার কাজ নাই। ওহ সরি, তোমার তো বউ আছে। স্বামীর কাজ উঁচিয়ে ফিসফিসিয়ে বলল, হুম, আছে, বউ আছে, সংসার আছে, শান্তি আছে। স্বামীর আরো দুদিন নীরবে অপেক্ষা করল। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে শান্তি ছিল না। আদনানের প্রতিটি পদক্ষেপ তার চোখে আটকে থাকত। দূর থেকে লক্ষ্য করছিল, দিনে নাবিলার সঙ্গে একটা কথাবার্তা হয়েছে। কথাগুলো তেমন কিছু না, সাধারণই। তবু স্বামীরের চোখ এড়াল না আদনানের চোখে মুখে সেই অস্বস্তিকর উচ্ছ্বাস, অকারণ ঝলকানি, অতিরিক্ত আগ্রহের ছাপ। এইসব তুচ্ছ কারণই যথেষ্ট স্বামীরের ভেতর ঝড় তুলে দেওয়ার জন্য। তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস হল নিজের মানুষকে নিয়ে অন্য কারো অতিরিক্ত আগ্রহ, অন্যকার প্রবলতা। সেটা যতই তুচ্ছ হোক, ভেতরে আগুন ধরিয়ে দেয়। একটা সময় কামিনী ছিল। ওর গল্প, আসা যাওয়া, হাসাহাসি সবটাই সহ্য করত। শুরুতে মনে হতো বিরক্তিকর, তারপর ধীরে ধীরে গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু গা সওয়া জিনিসও যে কোনো সময় পিছলে যেতে পারে। সে সময় জীবনের সবকিছু অভ্যস্ত শব্দ মনে হতো। মানে যেটা হওয়ার সেটা হবে, দায়সারা ভাব, অনুভূতির আলাদা ওজনই নেই। কিন্তু নাবিলার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। ওর সাথে এক এক দিন এক এক রকম। ওর ক্ষেত্রে সহ্য করার জায়গা নেই, গা সওয়া হওয়ারও উপায় নেই। নাবিলার প্রতি অন্য কারো আগ্রহ, স্বামীরের ভেতরে বাঘের খাবার মতো আঘাত হানে। কেন? নিজেকেই প্রশ্ন করে। হয়তো এজন্যই কামিনীর আগ্রহ ছিল অন্য কারো প্রতি, নিজের ইচ্ছেতে। আর নাবিলার নেই। নাবিলা একটুও এগোয় না। তবুও অন্য কারো চোখে তার প্রতি সামান্য টান, সামান্য আগ্রহ স্বামীরকে ভেতর থেকে ঝাঁকুনি দেয়। ভেবেছিল কোনোদিন হঠাৎ পরিচয় হয়ে যাওয়া একটা মেয়ের জন্য মনের এমন কঠিন অবস্থা হবে। আয়নার সামনে দাঁড়িয়ে স্বামীর একটু থমকাল। নিজের প্রতিবিম্বের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, সবার অন্যদিকে চোখ সহ্য করতে পারি। নাবিলার নিজের আগ্রহ না থাকার পরেও অন্য কারো ওর ব্যাপারে আগ্রহ সহ্য করতে পারছি না কেন? কেন এমন লাগছে? আয়নায় স্বামীরেরই প্রতিবিম্ব জবাব দিল, কারণ অন্য কেউ তোমার বাইরের দুনিয়ার মানুষ। তার বা তাদের ভেতরের আগ্রহ অন্যদিকে গেলে তুমি আঘাত পেয়েছিলে ঠিকই, কিন্তু আসল মালিকানা তোমার ছিল না। স্বামীর কপাল কুঁচকে আবার প্রশ্ন ছুড়ল, তাহলে নাবিলা? কত স্পষ্ট করে আজ পর্যন্ত কিছুই বলে নাই, বলার কিছু আছে কিনা তাও জানি না। তবু কেন বুকের ভেতর আগুন জ্বলে উঠছে? প্রতিবিম্ব মৃদু হেসে বলল, কারণ নাবিলা তোমার মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষ। ওর চোখে অন্য কারো প্রতি সামান্যতম ঝিলিকও তোমার কাছে বিশ্বাসঘাতকতার মতো লাগে। ওর নীরবতা, ওর নিরীহ কোথাও তোমাকে বিদ্ধ করে। স্বামীর এক মুহূর্ত চুপ করল, চোখ নামিয়ে ফের জিজ্ঞেস করল, মানে আসল সমস্যাটা আমার ভেতরেই? প্রতিবিম্ব ধীরে মাথা নাড়ল, হ্যাঁ, আসল সমস্যাটা হলে তুমি। বুঝতে পারছো, নাবিলাকে হারাতে পারবে না, সহ্যও করতে পারবে না। আর সেই জন্যই তুমি আজ পর্যন্ত যতবার হেরেছ, তার সবকটা হার মিলে গেছে এই এক হারে। স্বামীর দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদু স্বরে বলল, খুব মনে হচ্ছে ঠিকই বলেছ তুমি। আমি সব সময় ঠিকই বলি। আমার কাজই হচ্ছে তুমি ভুল করলে সেটা শুধরে দেওয়া। তুমি কোনো কিছু না বুঝলে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া। স্বামীর হঠাৎ আয়নার ভেতরের নিজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তাহলে এটাকেই কি ভালোবাসা বলে? প্রতিবিম্ব ঠোঁটের রহস্যময় হাসি ফুটিয়ে বলল, উত্তর অন্য কারো কাছ থেকে পেতে চাইছ কেন? নিজেই তো ভেতরে ভেতরে জানো, হয়তো ইতোমধ্যে তা লালন করতে শুরু করে দিয়েছ। তুমি আমি কি আলাদা? আমি তোমার ভেতরে বসবাস করি। তুমি আমাকেও নিয়ন্ত্রণ করো। যেই তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো সেই তুমি নিজের মনের খবর জানো না। তা কি হয়? অবশ্যই তুমি জানো। স্বামীর অস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে দ্বিধা। আমি জানি। আয়নায় সেই মানুষ আবার মৃদু স্বরে বলল, হ্যাঁ, জানো। অনুভূতির নাম দেওয়া লাগে না। বুকের ভেতর যা ঝড় তুলছে, প্রতিটি ভ্রুকুটি, প্রতিটি হাসি, প্রতিটি শ্বাস যেখানে নাবিলা, ওটাই তোমার উত্তর। উত্তরটা এর মুহূর্তে মিলল না, কিন্তু ভেতরে একটা অস্বস্তি তাকে অশান্ত করে রাখল।
সামির ইশরাককে বলেছিল আদনানের খোঁজখবর বের করতে। ইশরাক এই কাজটা ভালোভাবেই করল। সামির আরেকটা দিন আদনানকে দেখল। তারপর সেদিন বিকালে আদনানকে পাড়ার ক্লাবটায় ডেকে পাঠালো। অন্যদিন ক্লাব বেশ জমজমাট থাকে। চারপাশে ছেলেপেলেরা আড্ডা দেয়, টেবিল টেনিস খেলে, কেউ তাসে মশগুল থাকে। আজ অবশ্য শাহিদ ভাইকে বলে ক্লাব ফাঁকা করিয়েছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে ঢুকলো আদনান। চুলে হাত বোলাতে বোলাতে চারপাশটা একবার দেখে নিল। স্বামীরকে দেখে খানিকটা অবাক হলেও মুখে একচিলতে হাসি রাখল। হামিদের ইশারায় ধীরে এগিয়ে এসে সামনের চেয়ার টেনে বসল। ডেকেছেন? আদনান জিজ্ঞেস করল। কিন্তু বুঝতে পারছে না ভার্সিটির কোনো সিনিয়র তাকে কেন ডাকবে। আজ কিছুক্ষণ আগে ইশরাক নামের একজন ফোন দিয়ে বলল তারই ভিত্তিতে এখানে আসা, তবে কারণ এখনও জানে না। সামির একটু সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, তুমি থার্ড ইয়ারে, তাই না? আদনান মাথা নেড়ে বলল, জি, ভালোই। পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খারাপ না। সামির খুব সামান্য হাসল। তীক্ষ্ণ চাহনি এবং ঠান্ডা গলায় বলল, শোনো, পড়াশোনা চালিয়ে যাও। খারাপ পথে যেও না। যেটা বলার জন্য ডেকেছি, তুমি যেসব মানুষকে নিজের চারপাশে টানার চেষ্টা করছো তারা কিন্তু তোমার খেলার মানুষ না। আদনান বিভ্রান্ত হয়ে গেল। মানে? মানে একদম সোজা। কারো প্রতি অতিরিক্ত আগ্রহ দেখানোর আগে ভেবে নিও সেই মানুষটা কার। ভুল জায়গায় হাত দিলে কি হয় জানো তো? হাত পুড়ে যায়, বুঝলে? আদনান কিঞ্চিত অস্বস্তি নিয়ে বলল, আপনি সিরিয়াসলি কি বলতে চাইছেন? আমি নাবিলার কথা বলছি। এক কথা বারবার বলবো না। একবার শুনে মনে রেখো। না হলে মনে করিয়ে দিতে আমার বেশি সময় লাগে না। নাবিলার নামটা শুনে আদনান নড়েচড়ে বসল। হঠাৎ নাবিলা কোথা থেকে এলো? ওর কাজ কি এখানে? আদনান কাবি খাওয়া মাছের মতো প্রশ্ন করল। আপনি নাবিলার কথা বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বোঝার দরকার নেই। শুধু দূরত্ব বোঝার চেষ্টা করো। আমার সহ্যের সীমারেখা খুব ছোট। আর এক পা বাড়ালেই সেটা ভেঙে যাবে। কিন্তু আমি তো কিছুই করিনি। ভালোই তো, করো না। এটুকুই চাই। আদনান এক মুহূর্ত চুপ করে রইল। সামিরের দিকে তাকিয়ে নিজের প্রশ্নগুলো গিলে ফেলল। সামির বোধহয় বুঝতে পেরেছিল আদনান কিছু বলতে চায়। তাই চেয়ারে হেলান দিয়ে বসে অচঞ্চল দৃষ্টিতে ছেলেটাকে দেখে বলল, বলো, কি বলতে চাচ্ছ? আদনান কিছুক্ষণ গালভরা নীরবতায় বসে রইল। তারপর দ্বিধা গিলে ফেলেই প্রশ্নটা ছুড়ে দিল, নাবিলা কে হয় আপনার? আপনি হঠাৎ এত উঠেপড়ে লেগেছেন কেন? সামির একটুও সময় নষ্ট না করে উত্তর দিল, শি ইজ মাই ওয়াইফ। আদনান আচমকা চেয়ার থেকে পিছলে পড়ে যাবে এমন অবস্থা। চোখ বড় বড় হয়ে গেল। ওয়াইফ মানে? নাবিলা? না না, ওকে তো দেখতেই বাচ্চা মেয়ের মতোই লাগে। কিভাবে মানে? ওর বিয়ে কবে হলো? সামির মৃদু ঠোঁট বাঁকিয়ে একচিলতে হাসি ফুটাল। আদনান নির্বাক হয়ে তাকিয়ে রইল সামিরের দিকে। ও যে কথাটা বিশ্বাস করতে পারে নাই তা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। আদনান জোর গলায় বলল, আপনার কথা বিশ্বাস করতে পারলাম না। ও বিয়ে করেছে, জানলাম না। সামির চুপচাপ তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটের হাত গুজে বিরক্তি নিয়ে বলল, জানার কি দরকার? বিয়ে করেছে, বিবাহিত এই ট্যাগ কি নিজের পিঠে লাগিয়ে ঘুরবে? শোনো, আমি তোমাকে যা বলার একবারই বলে দিয়েছি। বারবার রিপিট করা সামির ইয়াসিরের কম্য নয়। ওর কাছ থেকে দূরে থেকো। সামিরের কণ্ঠে যে কর্তৃত্ব এবং সীমার অটলতা রয়েছে তাতে বিতর্কের অবকাশ নেই। সামির চলে গেল। আদনান ওখানেই ঠায় দাঁড়িয়ে। সত্য মিথ্যার যাচাই করতে হলে নাবিলার সাথে কথা বলতে হবে। পরদিন ক্যাম্পাসের ভিড় একটু পাতলা হলে আদনান সুযোগ খুঁজে নাবিলার কাছে এলো। হঠাৎ করে পাওয়া উড়ো খবরটা ওর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। অবশেষে নিশ্চিত হওয়ার জন্য নাবিলার কাছে জানতে চাইল। নাবিলা প্রথমে বিস্মিত হল। এমন প্রশ্ন আদনানের কাছ থেকে আসবে আশা করেনি। কেনই বা করল, তাও বুঝতে পারল না। নাবিলা কোনো বাড়াবাড়ি ছাড়া, কোনো অতিরঞ্জন না করে ওর যে সত্যি বিয়ে হয়েছে আর স্বামীর সাথেই হয়েছে, তাও বলে দিল। আদনানের চোখে মুখের অবস্থা দেখে মনে হলো ভয়াবহ কিছু শুনে ফেলেছে। স্পষ্ট হতবাক ভাব। কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বোঝা যাচ্ছিল
এমন উত্তর আশা করেনি সে। তার কল্পনার নাবিলা হঠাৎ করেই অন্য এক বাস্তবতায় মিশে গেছে, যেখানে তার কোনো স্থান নেই। শেষ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিঃশব্দে সরে গেল। তবে ভেতরের ধাক্কাটা ওর ভঙ্গি, ওর দৃষ্টিতে পরিষ্কার হয়ে উঠেছিল। নাবিলা বুঝতে পারল না, কি থেকে কি হলো। বোকার মতো আদনানের গমনপথে তাকিয়ে রইল। এমন অস্বাভাবিক আচরণ কেন করল? অথচ নাবিলার কাছে ব্যাপারটা একেবারেই স্বাভাবিক। একজন মানুষ বিয়ে করেছে, এতে অবাক হবার কি আছে? পৃথিবীতে প্রতিদিন হাজার মানুষ বিয়ে করছে, সংসার করছে। তবুও আদনানের এমন চমকে ওঠা, হতভম্ব হয়ে যাওয়া নাবিলার কাছে অদ্ভুত লাগল। নাবিলা আরও বেশি বিভ্রান্ত হল। বোঝা গেল না, কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অন্য কেউ এতটা আলোড়িত কেন হবে। স্বামীকে জিজ্ঞেস করা যায়, অন্তত তার কাছ থেকে কিছু জানা যাবে। কিন্তু আজকে সারাদিন ক্যাম্পাসে স্বামীর দেখা পাওয়া গেল না। একবারও নয়। ক্লাসে আসেনি, লাইব্রেরিতেও দেখা যায়নি, আড্ডার জায়গাগুলো ফাঁকা ছিল। কেন আসেনি? নাবিলা হাঁটতে হাঁটতে নিজের ভেতরে ভাবল। যাই হোক, আজ বাড়ি গিয়ে ওকে জিজ্ঞেস করতেই হবে। আদনানের সাথে ওর কোনোভাবে কথা হয়েছে হলে কি কথা বলেছে তারা? অজান্তেই ওর মনে কৌতূহল আর দুশ্চিন্তা জমল। দিনভর উত্তর খুঁজতে না পেরে সব প্রশ্ন গিয়ে জমল স্বামীরের কাছে। স্বামীরকে বাড়িতেও খুঁজে পেল না নাবিলা। অপেক্ষা করল সন্ধ্যা পর্যন্ত। এতক্ষণ একনাগারে সে কখনোই বাড়ির বাইরে থাকে না। ফোনও করতে ইচ্ছে হলো না। শেষমেশ মামনির কাছে গিয়ে জিজ্ঞেস করতেই তিনি বললেন, আজকে তো ওকে রাতের আগে পাবে না মা। তোমাকে বলে যায় নাই, তোমার শ্বশুরের সাথে গাজীপুর গেছে। ও আচ্ছা, আমি জানতাম না। মামনি বিরক্ত স্বরে বললেন, আক্কেল আছে ছেলেটার, একবার তোমাকে বলবে না? আসলে আমি বকে দেব। নাবিলা তড়িঘড়ি মাথা নাড়ল। না না, কিছুই বলতে হবে না। আমি তো এমনিতেই জিজ্ঞেস করছিলাম। কিছু বলার দরকার নেই, মামনি। আচ্ছা। নাবিলা একটু দম নিয়ে ছাদে উঠল। সন্ধ্যার আকাশে আলো আধারি মিশে আছে, অথচ সময় কাটছিল না ওর। এই সময়টায় মনটা খারাপ হয়ে যায় অকারণেই। কিচ্ছু করতে ইচ্ছে করে না। না গল্প করতে ভালো লাগে, না ফোন, না টিভি, না পড়াশোনা। স্বামীর বাসায় থাকলে অবশ্য তার মুডি কথাবার্তা আর নাবিলার আজাইরা আলাপে সময় কেটে যায়। আজ তোর স্বামীরও নেই। মনে হচ্ছিল চারপাশের সবকিছু শূন্যতায় আটকে আছে। অন্বেষা আপু থাকলেও হতো, কিন্তু সে তো তার মামাবাড়িতে। অন্বেষার বিয়ের কথাবার্তা সেই দিন থেকেই চলমান, তবে রায়হান এখনো মানতে নারাজ। তার দিকেই পুরো পরিবার তাকিয়ে আছে। সে মানলেই সবকিছু সহজে গড়িয়ে যেত। রাত গভীর। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। করিডোরের শেষ প্রান্তে ম্লান আলো জ্বলছে শুধু। ঠিক তখনই স্বামীর নিঃশব্দে ভেতরে ঢুকল। মামনি বোধহয় এখন পর্যন্ত খেয়াল করে নাই তার সুপুত্র আলাদা থাকছে। খেয়াল করলে নিশ্চয় কিছু বলতো। স্বামীর ওই ঘরে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের ঘরে ফিরে এলো। নাবিলা ঘুমাচ্ছে। স্বামীর কোনো শব্দ না করার চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা হলো না। খুটখাট শব্দে নাবিলার ঘুম ভেঙে গেল। আধো ঘুমে চোখ মেলে দেখল স্বামীরকে। উঠে বসে জিজ্ঞেস করল, কখন এসেছেন? আধা ঘন্টা আগে। এই ঘরে কি করছেন? নাবিলা বিস্মিত। স্বামীর কাগজপত্র গোছাচ্ছিল। নির্লিপ্ততার গলায় বলল, আমার ঘরে আমি থাকব না। আজব। নাবিলা খানিকটা তীক্ষ্ণ স্বরে বলল, আপনি নিজেই তো চলে গিয়েছিলেন। আবার ফিরে এলাম। আপনার মর্জি কবে ঠিক হবে? হবে না। স্বামীর গম্ভীর স্বরে উত্তর দিল। তারপর বিছানার দিকে এগিয়ে এলো, আমার জায়গা দখল করেছ কোন দুঃখে? মৃদিকে চেপে যাও। নাবিলা নিরুপায়ভাবে সরে যেতে যেতে নিচু স্বরে জিজ্ঞেস করল, ঘুমাবেন? হুম। মাথা ধরেছে বলেই স্বামীর তাড়াহুড়ো করে শুয়ে পড়ল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। নাবিলা পাশ ফিরে শুয়ে থেকেও কিছুক্ষণ চুপ রইল। তারপর আস্তে করে বলল, আপনার সাথে আমার কথা ছিল। স্বামীর চোখ বন্ধ রেখেই উত্তর দিল, কণ্ঠে ক্লান্তি ঝরে পড়ছে। আমি জানি কি বলবে। সকালে শুনি। আচ্ছা, এখন ঘুমাই। তুমিও ঘুমাও। সরি। কাঁচা ঘুম ভেঙে দেওয়ার জন্য। নাবিলার চোখে আসছিল না ঘুম। ঘরটা নিঃশব্দ হলেও বাতিটা তখনও জ্বলছে। স্বামীর এসে শুয়ে পড়ল, কিন্তু আলোটা আর নিভায়নি।
ঘুম না আসার আরেকটা কারণও সামির। সে বারবার এপাশ ওপাশ করছে, যেন কোনো অস্বস্তি তাড়া করছে। নাবিলা উঠে বসল। তাকিয়ে দেখল, সামির শুয়ে আছে কপালের ওপর হাত রেখে, চোখ বন্ধ করে। মৃদু স্বরে জিজ্ঞেস করল, মাথা ব্যথা কি খুব বেশি? মাথা টিপে দিব। সামির চোখ না খুলেই সংক্ষেপে বলল, ইচ্ছে। নাবিলা হাত বাড়িয়ে সামিরের কপালের উপর হাত রাখল। চুপচাপ আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করে দিল। সামির ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না। কথাবার্তাও বলছে না। বোধহয় ঘুম। নাবিলাকে ভুল প্রমাণ করে দিয়ে নাবিলার হাত ধরে হঠাৎ বলে উঠল, নাবিলা, ঘুমাও এখন। নাবিলা একটু চমকে উঠল। এখন ভালো লাগছে। ঘুমম। আচ্ছা। হাতটা ছাড়ুন, আমি লাইট অফ করে দিয়ে আসি। আলো জ্বালানো থাকলে ঘুমাতে পারবেন না। যাও। সামির হাত ছেড়ে দিল। নাবিলা লাইট অফ করে এসে আবার সামিরের মাথায় হাত রাখল। সামির বলল, আর লাগবে না। আপনি ঘুমান। আমার সমস্যা নেই। তুমি ঘুমাবে না। আরেকটু পর। আপনি ঘুমান। আমার ঘুম নিয়ে উঠে পড়ে লেগেছ কেন হঠাৎ? আমার মনে হচ্ছে আপনার জ্বর আসবে। গা গরম গরম লাগছে। এই কয়েকদিন যেভাবে বৃষ্টিতে ভিজলেন। কিছু হবে না। ঘুমিয়ে পড়ুন না। নাবিলার কণ্ঠে অনুরোধের সুর ঝরছিল। সামির আর কথা বলল না। ক্লান্ত লাগছিল ঠিকই, তবে বেশ লাগছিল। নাবিলা পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবেশেই ঘুম এসে পড়ছিল। ঘরের আলো আধো অন্ধকারে দোল খাচ্ছিল। নাবিলা সামিরের দিকে তাকিয়ে অনুভব করল কতটা শান্ত, কতটা অপ্রকাশিত অনুভূতি ওর ভেতরে জাগছে। ভেতরে অদ্ভুত টান জাগাচ্ছিল। মনে হচ্ছিল, আরও একটু কাছে যাই, আরও একটু পাশে বসি। সে নিজেকে সামলাতে চাইল, কিন্তু অসচেতনভাবে হাতটা সামিরের কপাল থেকে গালে গিয়ে ঠেকল। চোখ আটকে গেল সামিরের দিকে। ঘুমিয়ে গেছে, বোঝা যাচ্ছে। চোখ বুজে থাকা, মৃদু শ্বাস প্রশ্বাস, ঠোঁটের উপরে সামান্য, খুব সামান্যই একটা গোফের রেখা, যা দেখতে খুব সূক্ষ্ম, অল্পবয়সী ছেলেদের মতো। থুতনিতেও মৃদু দাড়ি। নাবিলা মনোযোগ দিয়ে দেখছে। প্রতিটি ছোট ছোট রেখা, চোখের ভিতরের অস্থিরতা, মুখের শান্তি, সব মিলেমিশে একটা ঐন্দ্রজালিক অনুভূতি তৈরি করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। সামির অচেতনভাবে এই নীরব মুহূর্তে নিজেকে প্রকাশ করছে, আর নাবিলা নিজের হৃদয়ের মধ্যে সেই স্পর্শকে অনুভব করছে। নাবিলা নিজেকে সামলাল, কিন্তু হৃদয়টা উত্তেজনায় চেঁচিয়ে উঠছিল। হাত নিজের মাথায় একটা গাঁটটা মেরে দিচ্ছে এবং ভাবনার লাগাম টেনে ধরল। তারপর শুয়ে পাশ ফিরল, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালটা বেশ ফুরফুরে। ঘুম ভাঙার পর থেকেই নাবিলা স্বামীরকে দেখছিল। অতঃপর সোজা জিজ্ঞেস করল, মাথা ব্যথা ভালো হয়েছে? স্বামীর কোনো উত্তর দিল না। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরেসুস্থে নিজস্ব ভঙ্গিতে চুল আঁচড়াচ্ছিল। নাবিলা আবার বলল, আপনার সাথে একটা জরুরি কথা বলবো বলেছিলাম। তবুও কোনো জবাব নেই। নাবিলা কাবার্ডে হেলান দিয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সামির পুরোদস্তুর রেডি হয়ে নিল। শার্টের বোতাম লাগিয়ে পেছনে ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা নাবিলার দিকে তাকিয়ে বলল, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? নাবিলা অবাক। কিভাবে? সামির ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলল, আমি বলবো? তোমার তো বোঝা উচিত। একটা ছেলে মানুষ শার্ট চেঞ্জ করছে, তাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টু দৃষ্টিতে দেখছো। ছি, বাদবাকি নাই বললাম। কথা শেষ করেই হাতের পারফিউম স্প্রে করে গায়ে দিল। নাবিলা ফুসফুস করে উঠল, ফাজলামি করেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি আমি। সামির কিছুটা গম্ভীর হয়ে বলল, ও আচ্ছা। বাইরে যাব এখন? কোথায়? জায়গার অভাব আছে। নাবিলা খানিকটা গলা চড়াল, আমিও যাব, নিয়ে যান। সামির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমাকে পাহারা দিতে? না, আপনার মতিগতি দেখতে। হাবভাব ভালো ঠেকেছে না। কেন, চক্কর চলছে নাকি? সামির নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, হুম, চলছে তো। কোথায়? নাবিলার রাগ জমাট বাঁধতে লাগল। সামির শান্ত গলায় বলল, চলো, সেখানে নিয়ে যাই। সামির নাবিলাকে নিয়ে বের হলো। আজ ভার্সিটি যাবে না, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে, তাই স্বামীরকে পাকড়াও করল। ওরা মোড়ের দোকানের সামনে এসে থামল। সামির একটা সিগারেট নিয়ে ধরালো, ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল অবহেলায়। নাবিলার চোখমুখ সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। গন্ধে ভ্রু কুঞ্চিত করে একপাশে সরে দাঁড়ালো।
সামির ওর বিরক্তি টের পেয়ে পাশে এলো। সিগারেটটা নাবিলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এক টান দিয়ে দেখো। নাবিলা অবাক হয়ে চোখ বড় বড় করল। আপনি কি সিগারেট খেতে বলছেন? হুম, খারাপ না। ছি, তাই বলে? নাবিলা নাক শীতকালো। ভালো জিনিস, তাই বলে আমাকে খেতে বলবেন? আপনার উচিত আপনার বউকে বাজে কাজ করা থেকে আটকানো। সেখানে উল্টো উস্কাচ্ছেন। আপনি সত্যিই স্বামী না আসামি? সামির শান্ত গলায় বলল, বউকে নিজের মতো বানাচ্ছি। নাবিলা চারপাশে তাকালো। দোকানের সামনে বেশ ভিড়। অস্বস্তি হচ্ছিল। ও স্বামীরের হাত ধরে টেনে নিয়ে গেল একটু নিরিবিলি কোণায়। তারপর স্বামীরের হাত থেকে সিগারেটটা নিল। হালকা দ্বিধায়, কৌতূহলে একটা টান দিল। মুহূর্তেই ধোয়া চোখে মুখে ছড়িয়ে গেল। কাশতে কাশতে ওটা ছুঁড়ে ফেলল। মুখ বিকৃত করে বলল, ছি, কি বাজে জিনিস। সামির হেসে ফেলল। হলোই না। এইভাবে হয় নাকি? আর একদিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নাবিলার কপাল চাপড়ে বলল, এই জন্যই লোকে বলে, সৎসঙ্গের স্বর্গবাস, স্বামীর সঙ্গে সর্বনাশ। নাবিলার মুখে, সৎসঙ্গের স্বর্গবাস, স্বামীর সঙ্গে সর্বনাশ, শুনে স্বামীর হো হো করে হেসে উঠল। নাবিলা অনেকদিন পর স্বামীরের এমন মন উজাড় করা হাসি দেখল। মনটা এক নিমিষে ভালো হয়ে গেল। হাসি থামিয়ে স্বামীর খানিক গম্ভীর হয়ে বলল, তুমি এখনো সর্বনাশ দেখো নাই নাবিলা? স্বামীর সঙ্গে আসল সর্বনাশ তো ঘরেই হয়, বাইরে না। নাবিলা তৎক্ষণাৎ কথাটার মানে উদ্ধার করতে পারল না। ভুরু কুচকে তাকালো। মানে, কি বললেন? ঘরে আবার কি সর্বনাশ হয়? স্বামীর মুখটা ওইরকম গম্ভীর করে বলল, তুমিই তো বলেছিলে, স্বামীর সঙ্গে সর্বনাশ। বাইরে তো কেবল ট্রেলার, আসল সিনেমা হয় ঘরের ভেতর। নাবিলা বুঝতে পেরে এক মুহূর্তে অবশ হয়ে গেল। বুকের ভেতরটা ধপ করে উঠল, গাল লাল হয়ে উঠল অজান্তেই। হাত দিয়ে ওড়নার কোণা মুচড়ে ধরল। চোখ নামিয়ে ফেলল। স্বামীর ইয়াসিরের কাটা কাটা দৃষ্টি এক মুহূর্ত সহ্য করতে পারছে না। ঠোঁট শুকিয়ে এলেও হালকা কাপা গলায় বলল, চুপ করেন, কোথায় কি বলছেন? এটা রাস্তা। এভাবে কেউ বলে নাকি? ও, ঘরে বলতে হবে নাকি? আচ্ছা, এরপর থেকে ঘরেই বলবনি। স্বামীরের মুখে এমন তালছাড়া কথা শুনে নাবিলা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। স্বামীরের হাসি শুনতে পাচ্ছিল আর ওর নিজের ভেতরে কাঁপুনি ছড়িয়ে যাচ্ছিল। নাবিলার লজ্জামাখা মুখ দেখে স্বামীরের অনেকদিন ভেতরে চেপে থাকা টানাপোড়েন, অস্থিরতা সব স্বস্তি হয়ে নেমে এলো। নাবিলা আর গেল না। উল্টো পথে বাড়ি ফিরে এলো। স্বামীরটা খুব বাজি। দেখে বোঝা যায় না, কিন্তু মিথ্যা শয়তান। নাবিলা বাড়ি ফিরতেই দেখল, ড্রয়িং রুমে মামনি আর কামিনী পাশাপাশি বসে গল্প করছে। কামিনীর দিকে চোখে চোখ পড়তেই ও মৃদু হাসি দিল সৌজন্যবশত। কিন্তু কামিনী সেই হাসিটাকে ফিরিয়ে দিল না। চোখের কোণে একরকম নির্লিপ্ততা রেখে শুধু একবার তাকালো, তারপর আবার গল্পে মনোনিবেশ করল। মামনি নাবিলাকে দেখে বলে উঠলেন, কোথায় গেলে? এখনই ফিরলে যে? স্বামীর চলে গেছে। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল নাবিলা। মামনি মাথা নেড়ে বললেন, আচ্ছা, তুমি বসো এখানে। তোমার ভাবির সাথে গল্প করো। কামিনী তো আসেই না, আজ এলো হঠাৎ। নাবিলা মৃদু তালে মাথা নেড়ে বলল, মামনি, 1 মিনিট আসছি আমি। এটুকু বলেই এক দৌড়ে দ্রুত ঘরে ঢুকে গেল। ফ্রেশ হতে হবে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হাতে ঠান্ডা পানি ছিটিয়ে নিল। মুখের ভেতর এখনো সেই উটকো গন্ধটা ঘুরপাক খাচ্ছে। মাথা চিমচিম করছে। সামির কেন যে এই জিনিস খায়? ওর হাতে ধরা সিগারেট, ধোয়ার তীব্রতা চোখের সামনে ভেসে উঠতেই আবারও বিরক্তি চেপে ধরল। মনে মনে ফুস করে উঠল, কি বাজে জিনিস, ছি। এটা আবার মানুষ শখ করে খায়। দিনে 10টা খায়। আর উনি আবার বলে কিনা, একদিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আল্লাহ! নিজেকে সামলে নিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলো নাবিলা। কামিনীর উল্টো দিকের সোফায় বসে পড়ল নিঃশব্দে। মামনি আর কামিনী সাংসারিক আলাপ চালিয়ে যাচ্ছিল। গালে হাত দিয়ে বসে নাবিলা শুধু শুনছিল। মাঝে মাঝে আশ্চর্য লাগে, মানুষ সংসার নিয়ে কত কথা বলতে পারে। কার স্বামী কোথায় ঘুরতে নিয়ে গেল, কি উপহার দিল, উইকেন্ডে কি করল, নানান বাহারের অসংখ্য গল্প। অথচ ওরও তো সংসার আছে। তবু কারোর সামনে ও কখনো বলে না, বড়াই তো দূরের কথা। বলবে ই বাকি।
স্বামী একখানা আছে বটে, কিন্তু তার সাথে কেমন সম্পর্ক সেটাই তো এখনো নিজের বোঝার চেষ্টা করছে। বাইরে থেকে যেমন দেখায় সেটা আলাদা, সবাই যা মনে করে তা তো পুরোপুরি ঠিক না। ওদের ভেতরের ছবিটা একেবারে ভিন্ন। এমন মানুষকে নিয়ে কিছু বলতে গেলে ভাবের রাজা ছাড়া কিছুই আর মুখে আসবে না। নীরবতা ভেঙে নাবিলা হঠাৎই বলল, মামনি, আমি চা বানিয়ে নিয়ে আসি। মামনি মিষ্টি গলায় বললেন, আচ্ছা যাও, তবে সাবধানে। নাবিলা উঠে দাঁড়ালো, রান্নাঘরে দাঁড়ালো। চায়ের পানি ফুটতে দিতেই নাবিলা ফোনটা হাতে নিল। বান্ধবীদের কয়েকটা মেসেজ পেন্ডিংয়ে ছিল, সেসবের উত্তর দিল। তারপর স্বামীরকে এক লাইন লিখে পাঠালো, আমার না হওয়া সতীন এসেছে বাসায়। মেসেজ পাঠানোর পর নিজেরই ঠোঁটে চাপা হাসি ফুটল। স্বামীরের রিপ্লাইয়ের অপেক্ষা করল, তবে তৎক্ষণাৎ ওর রিপ্লাই পাওয়া গেল না। এরপরও কিছুক্ষণ স্ক্রল করল, এদিক সেদিকে দেখে ফোনটা রেখে দিল। চাও তৈরি হয়ে গেছে প্রায়। নাবিলার কাপগুলো সাজিয়ে নিল, চা ঢালল, তারপর ট্রে সাজিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটল। চায়ের কাপগুলো ট্রে থেকে টেবিলে সাজিয়ে রাখতেই মামনি বললেন, তোমরা গল্প করো, আমি একটু আসছি। এটুকু বলে উনি ভেতরের দিকে চলে গেলেন। নাবিলা এক কাপ নিয়ে কামিনীর দিকে বাড়িয়ে দিল। সৌজন্যমূলক ভঙ্গিতে বলল, নিন ভাবি। কামিনী কাপটা হাতে নিলেও তার মুখে হাসির রেখা ফুটল না। শুধু শুকনো গলায় বলল, থ্যাংক ইউ। নাবিলা হাসি টেনে জবাব দিল, ওয়েলকাম ভাবি। খেয়ে বলেন তো, কেমন চা বানালাম। কামিনী কাপটা ঠোঁটে নিয়ে এক চুমুক খেয়ে আবার সেই শুকনো ভঙ্গিতেই বলল, নতুন নতুন শিখছ নাকি। হুম, চেষ্টা করছি। ভালোই। সামান্য থেমে কামিনী আবার জিজ্ঞেস করল, তোমার বর কোথায়? ক্লাসে নাকি? ঘড়ির দিকে তাকিয়ে নাবিলা বলল, হ্যাঁ, মনে হয়। কামিনী ভুরু কুঁচকে বলল, মনে হয় কেন? খবর রাখো না? আমার সাথে যখন ছিল তখন সব খবরাখবর রাখতাম। কথাটা আগুনের স্ফুলিঙ্গের মতো এসে গেঁথে গেল নাবিলার ভেতর। মুহূর্তেই বক্ষতালু জ্বলে উঠল। সত্যি কথাটা জবাবে ছুড়ে দিতে ইচ্ছে হলো, সব খবরাখবর রাখতে পারলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারো নাই কেন? কিন্তু মুখ খুলল না। কামিনী কাপটা নামিয়ে রেখে সামান্য কটাক্ষ করল, সংসারই করতে জানো না এখনো, তবুও বিয়ে করে ফেলেছ। ছেলে মানুষকে এতটা ছেড়ে দিলে চলে? বেঁধে রাখতে হয়, না হলে হাতের মুঠো থেকে ফসকে যাবে। নাবিলা শান্ত গলায় উত্তর দিল, বেঁধে রাখলে কি মানুষ থাকে? কামিনী বিদ্রূপের হাসি দিল, থাকবেই। বুঝেছি, তুমি অনেকটা গাছাড়া স্বভাবের। এমন করলে সংসার হবে নাকি? দেখো দিন তোমার বরকে ধরে রাখতে পারো। স্বামীরের জেদ তো দেখেছ নাকি, এখনো যথাযথ জেদ সম্পর্কে ধারণা পাও নাই। ও নিজেকে ছাড়া আর কাউকে প্রায়োরিটি দিতে জানে না। আমি হারে হারে বুঝেছি, ওর সাথে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। নাবিলা মৃদু কণ্ঠে বলল, এভাবে বলছেন কেন? এক সময় তো আপনি তাকে ভালোবেসেছিলেন। কামিনী ঠোঁট বাঁকিয়ে বলল, হুম, ভালোবাসা। স্বামীর ভালোবাসা বোঝে। আমাদের সম্পর্কে ভালোবাসা ছিল কি না এখনো বুঝি না। আসলে হয়তো আমার আবেগ ছিল, আর স্বামীরের একরোখা জেদ। কে জানে? নাবিলা নীরব, শুধু চুপচাপ শুনছিল। কামিনী আবারও বলল, তুমি তো সবকিছু জানো না। জেদ করেই ও সম্পর্ক শেষ করেছিল। আমিও মেনে নিয়েছিলাম। স্বামীর নিজেই বলেছিল, আমি যেন আর কোনোদিন তার সামনে না আসি। আমিও আসিনি। আমার তো ভয়ে গিয়েছিল, ওর ওই উগ্র স্বভাব নিয়ে শেষ পর্যন্ত কেউই টিকতে পারবে না। তুমি পারবে ভেবেছ? একদিন তুমিও সব ছেড়ে ছড়ে চলে যাবে, দেখে নিও। বলি একটা নিঃশ্বাস ফেলল কামিনী। নাবিলা চমকে উঠল, বুকের মধ্যে ধক করে উঠল। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে শুধু বলল, কি বলছেন আপনি? কামিনী নির্লিপ্ততা মুখে তাকালো, সত্য কথাই বলছি। তোমারও গিলতে কষ্ট হচ্ছে, স্বামীরেরও হয়েছিল। সত্যি কথা তো আর সবার হজম হয় না। সময় হলে মিলিয়ে নিও। নাবিলার বুকের ভেতরটা আবার ধড়াস করে উঠল। স্বামীরের নামে এসব কথা শুনে গায়ে কাটা দিচ্ছে। সহ্য হচ্ছিল না। স্বামীরকে সে চেনে, জানে। ইদানিং বোঝারও চেষ্টা করছে। ওর জেদ, রাগ সব ঠিক আছে, কিন্তু কামিনীর ধারণা অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ের। নাবিলা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি ওকে সত্যি ভালোবাসতেন? কামিনী ঠোঁট উল্টাল, কি জানি। তবে এটা সত্যি,
মনে মনে চেয়েছিলাম ওকে। নাবিলা গভীর শ্বাস ফেলল। তাহলে ও যেসব অপছন্দ করত, সেসব না করলেই হতো। সব সমস্যা তো মিটে যেত। ওর জেদের সাথে সমঝোতা করতে পারতেন। ওর রাগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতেন। আমি তো কখনোই স্বামীকে কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেখি নাই। ওর নিজের যেমন আলাদা জগৎ আছে, আরেকজনের আলাদা জগৎকেও ও সম্মান করে। কামিনী চোখ বড় বড় করে নাবিলার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়েই থাকলো, নিজের কথাগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর শীতল কণ্ঠে বলল, এই যুগে দাঁড়িয়ে তুমি এরকম টিপিক্যাল কথা কিভাবে বলছো? স্বামীর যেগুলো অপছন্দ করত, সেগুলো সব বাদ দিলে জীবনটাই তো মিস হয়ে যাবে। জানো, ওর অপছন্দের লিস্ট কত বড়? নাবিলা চুপচাপ মাথা নাড়ল। কামিনী হেসে তিক্ত স্বরে যোগ করল, আমার ছেলেফ্রেন্ডদের সহ্য করতে পারত না। সামান্য কিছু হলে সন্দেহ, একটা না একটা ঝামেলা বাঁধিয়ে দিত। বলো তো, এইভাবে মানিয়ে নেওয়া যায় নাকি? নাবিলা একটু গম্ভীর হয়ে বলল, আমারও আছে বন্ধু, কিন্তু সে তো কিছু বলে না। কামিনী নির্বিকার দৃষ্টিতে তাকালো, ঠোঁটের কোণে হালকা বাঁক এনে বলল, তাহলে নিশ্চিত তোমাকে ভালোবাসে না। যাকে ভালোবাসে, তার প্রতি কর্তৃত্ববোধ থাকেই। সামির আমাকে ভালোবাসত, তাতে সন্দেহ নেই। কিন্তু বাড়াবাড়ি আমার সহ্য হয় না। নাবিলার বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল। মনে হলো, কামিনীর এক একটা কথা তার বুক বিদ্ধ করছে। সামির এতটা ভালোবাসল অথচ ও ভালোবাসার কোনো মূল্য দিল না। ভালোবেসেও যদি শেষে হারিয়ে ফেলে, তবে সেই ভালোবাসার দাম কোথায়? সামির কি আসলেই এতটা ভালোবাসতে পারত? নাবিলার প্রতি এতটা ভালোবাসা, এতটা কর্তৃত্ববোধ থাকলে ও সবকিছু ছেড়ে ছুড়ে দিত। দরকার নাই জীবনের ষোলকলা পূর্ণ হওয়ার। এক স্বামীর ইয়াসিরকে নিয়েই সে সারা জীবন থাকতে পারবে। কিছু প্রশ্ন নিজের ভেতর উকি দিচ্ছিল, তাহলে আমার দোষ কোথায়? আমি কি করেছি? আমার মনের মধ্যে যে অদ্ভুত টান, সেই অচেনা শিহরণ, প্রতিদিনের অস্থিরতা, এগুলো কি দোষ করল? কেন স্বামীর নিজের ভালোবাসা উজাড় করল এমন এক মানুষের কাছে, যে শেষমেশ তাকে বোঝেনি? চোখ নামিয়ে নিল নাবিলা। বুকের ভেতর এক চাপা কষ্ট জমে উঠল। মনের মধ্যে ভালোলাগা ভালোবাসা, সত্যি মিথ্যা, প্রেম অপ্রেম, আবেগ অনুভূতি সব একসাথে ঢাল তলোয়ার চালাচ্ছে। কামিনীর দিকে তাকিয়ে শেষে মনে হলো, অপাত্রের ভালোবাসা দিলে তার তীব্রতা যতই হোক না কেন শেষমেশ সেটাই বিষ হয়ে যায়। কামিনী চলে গেল, কথাবার্তা আর বিশেষ কিছু বলল না। তবে যেটুকু বলেছিল, তার রেশ ঘরের দেয়াল পর্যন্ত লেগে গিয়েছিল। নাবিলার বুকের ভেতরটা ভারী হতে লাগল। সারাদিন ওর মুখে কোনো হাসি দেখা গেল না। ঘরের ভেতর উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করল, কখনো জানালার ধারে দাঁড়ালো, কখনো আবার বিছানার কোণে বসে থাকল। মন খারাপের ছায়া চোখ মুখজুড়ে স্পষ্ট। তখন দেওয়া মেসেজের রিপ্লাই সামির দিয়েছিল, কে এসেছে? না হওয়া সতীন মানে। মেসেজটা পড়ে নাবিলা ইচ্ছে করে ফেলে রাখল। উত্তর দেবে না সে। মনের ভেতরের দমবন্ধ করা অস্বস্তিটা ব্যাখ্যা করার মতো ভাষা নেই। সন্ধেবেলা সে এলো, তার স্বাভাবিক ভঙ্গিমা। নাবিলা বইয়ে মুখ বুজে ভেবেছিল, হয়তো খেয়াল করবে মুখের বেজার ভাব। কিন্তু স্বামীর কিছু টেরি পেল না। সে নিজের মতো করে জামাকাপড় পাল্টে যেই না কিছু বলবে অমনি নাবিলা মামনির ঘরে চলে গেল। সেখানে বসে দিনভর জমে থাকা নানান কাহিনী উজাড় করে বলা শুরু করল। মামনির সাথে খুনসুটি, সোজাসাপটা আলাপ, যেটা দরকার নেই সেটাও বলল। রাতের খাবারের সময় জনের আবার মুখোমুখি হতে হলো। নাবিলা চুপচাপ খাওয়া ছাড়ল, স্বামীরও অপ্রয়োজনীয় কথা বলল না। টেবিলে যদিও মা বাবার গল্প চলছিল, কিন্তু ওরা জন নীরব। খাওয়া শেষ হতেই নাবিলা বিনা বাক্যে উঠে পড়ল। সোজা নিজের ঘরে চলে এলো। কামিনীর কথাগুলো এখনো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ বাদে স্বামীরও ঘরে এলো। নাবিলাকে চুপ থাকতে দেখে কৌতূহল আর উদ্বেগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? সিগারেটের ডোজ বেশি হয়ে গেছে নাকি? নাবিলা হালকা কণ্ঠে উত্তর দিল, আমি ঘুমাবো। কথা বলবেন না। বলিই উল্টো দিক ঘুরে শুয়ে পড়ল। স্বামীর চোখ বড় করে তাকালো। ওর আচরণটা অপ্রত্যাশিত ছিল। মায়ের কাছ থেকে শুনেছে কামিনী এসেছিল। ওকে উদ্দেশ্য করেই কি তখন নাবিলা মেসেজটা পাঠিয়েছিল? কিন্তু এখন কেন মুড অফ? কামিনী কি কিছু বলেছিল?
কারণ সকাল পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। হাসতে হাসতেই বাড়ি ফিরছিল নাবিলা। এর মধ্যে স্বামীরের সাথে আর কোন কথা হয় নাই যে তার অবাঞ্ছিত কোন কথার কারণে মন খারাপ থাকবে। সামির ওকে জিজ্ঞেস করতে এগিয়ে এলো, ওমা, মেয়ে তো ঘুমিয়েই কাদা। সামির ডাকলেও নাবিলা সারাদিন না, চুপচাপ উল্টো দিকে তাকিয়ে রইল, একরকম এড়িয়ে যাওয়ার ভঙ্গি। সামির একবার ডাকল, তারপর নিঃশব্দে উঠে গিয়ে নিজের দিকে মন দিল। নাবিলা চোখ মুছে বিছানায় শুয়ে থাকল। ভেতরে ভেতরে ভাবতে লাগল, আমি কেন এভাবে এড়িয়ে যাচ্ছি ওকে? কি দরকার এত মন খারাপ করার? আমার না হওয়া সতীন কি না কি বলে গেল, তাই নিয়ে এত ভেবে যাচ্ছি। সামির তো এখন আর ওকে ভালোবাসে না। আবার ভেতরের অন্যদিকটা ফুঁসে উঠল, কত বড় সাহস তার! আমাকে কিনা বলে বসলো, সামির আমাকে ভালোবাসে না। আচ্ছা, না বাসলে নাই। সামির যদি আমাকে ভালো না বাসে, তাতে কি? আমি কি অন্য কারো ভালোবাসা চাইতে গেছি? নাবিলা উঠে বসল, স্বামীরকে উদ্দেশ্য করে বলল, এত ডাকাডাকি করছেন কেন? সামির পিছন ফিরে তাকালো, তুমি জেগে? ডাকলাম শুনলে না কেন? নাবিলা মুখ ফিরিয়ে উত্তর দিল, যারা আমাকে ভালোবাসো না তাদের কথা শুনি না। মানে? মানে আপনাকে ব্যাখ্যা করে দিব। নাবিলা বিরক্ত, এই ভালোবাসা উদয় হলো কোথা থেকে? নাবিলা গম্ভীর দৃষ্টিতে তাকাল, সেটা তো আমার জিজ্ঞেস করা উচিত। একসময় তো খুব ভালোবাসা দেখিয়েছিলেন, কি হলো তাতে? কি করলো? এখন তো আরো আজে বাজে কোথাও বলে। তুমি কামিনীর কথা বলছো? তো কয়টা ছিল আপনার? আর কার কথা বলতে পারি? নাবিলার কণ্ঠ তেতে উঠল, কামিনী কি বলেছে তোমাকে? নাবিলা বলল সবকিছুই, একটা শব্দ বাদ রাখল না। শেষে এটাও বলল, সে বলেছে আপনি নাকি আমাকে ভালোবাসেন না। সামির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তাই বলেছে? হুম। এটা আমি মানতে পারছি না। কেন বলবে আমাকে? ভুল বলেছে নাকি? নাবিলা একটা বালিশ স্বামীরের দিকে ছুঁড়ে দিয়ে বলল, না বলুক। বলল কেন? এটাই আমার প্রশ্ন। আমি কি ওর স্বামীর ভালোবাসা চাইতে গেছি? সামির দাঁত দিয়ে জিভ কাটল, দরজার দিকে এগিয়ে দরজা লাগিয়ে দিল। বলল, ছি ছি, এসব কি বলে? তুমি আবার ওর কথা ধরতে গেছো কেন? কথাই বা বলতে গেছো কেন? আচ্ছা, আপনি এখনো তাকে ইগনোর করেন? হুম। কেন করেন? কারণ নেই, এমনিতেই। বাই দা ওয়ে, তুমি কি আমাকে ওর পিছু পিছু ঘুরতে বলছো? নাবিলা রেগে গিয়ে আরেকটা বালিশ স্বামীরের দিকে ছুঁড়ে দিল। সামির সেটা ক্যাচ করে হেসে উঠল, এগিয়ে এসে বিছানায় বসে বলল, কি করতে বলছো? নাবিলা গম্ভীর স্বরে উত্তর দিল, আমি যা বলবো সেটা আপনি শুনবেন। সামির এক মুহূর্ত ভেবে শান্ত গলায় বলল, হুম। রাস্তাঘাটে দেখা হলেই ভাবি ভাবি বলে চিল্লানি দিবেন? যাই হোক, আপনি তো দেওর, তাই না? সামির ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি খুশি? নাবিলা একটু তবদা খেল, খটকা লাগলো, ওর খুশি অখুশিতে স্বামীরের কি যায় আসে? সামান্য মাথা নেড়ে বলল, হুম। তাহলে ঠিক আছে, তুমি খুশি থাকলেই হলো। আমার খুশিতে কি যায় আসে? কিছুই যায় আসে না বুঝি? নাবিলা উত্তর দিল না, নিঃশব্দে স্বামীরকে বোঝার চেষ্টা করছিল। কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে সামির বলল, আসলে অনেক কিছু। না, আসলে কিছুই না। বুঝলাম না। বুঝতে হবে না। এক কাজ করো, সেদিনের মতো করে মাথা টিপে দাও তো একটু। নাবিলা ভুরু কুঁচকে বলল, আজকেও মাথা ব্যথা? না, এমনিতেই। বাতি নিভিয়ে দিন, আমি আর পরে উঠব না। সামির কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। বাতি নিভিয়ে দিয়ে আবার পাশে এসে শুয়ে পড়ল। ঘরটা মুহূর্তেই আধো অন্ধকারে ডুবে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলো মৃদু রেখা এঁকে রেখেছে দেয়ালে। স্বামীরের চুলে আঙুল ছুঁয়ে দিতেই সেই অদ্ভুত অনুভূতিটা ফিরে এলো। তার নিঃশ্বাসের উষ্ণতা নাবিলার কানে এসে লাগছিল। নাবিলার হাতের পরশে স্বামীর একটু সরে গেল যাতে ওর সুবিধে হয়। নাবিলা ভাবল, হয়তো স্বামীরের সমস্যা হচ্ছে তাই নিজেও সরে গেল। তবে বেশি যেতে পারল না। তার আগেই স্বামীর বলল, কেন এমন দূরে সরে যাচ্ছ, নাবিলা? নাবিলার হঠাৎ কান্না পেল, কিন্তু কাঁদল না, কিছু বলল না। নিঃশব্দে চোখ বুজে নিল। শুধু ঠোঁটের কোণে মৃদু কাঁপন খেলে গেল। দুদিন পর সকালের রোদ ঝাপসা হয়ে উঠেছে। সামির বাইরে বের হচ্ছিল।
হঠাৎ রাস্তার ওপাশে চোখে পড়ল কামিনীকে। থেমে গেল সামির। নাবিলার বলা কথাটা মনে পড়ল। সামিরের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে মৃদু চিৎকার করে ভাবি ডাকের সহিত সালাম দিয়ে এগিয়ে এলো। রাস্তার কয়েকজন ঘাড় ঘুরিয়ে তাকালো। কামিনী থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে সামিরের দিকে তাকালো। সামির হাত নাড়ল, মনে হচ্ছে গলায় গলায় পীড়িতি এমন কোনো আত্মীয়কে ডাকছে। মুখে হাসি লেগে আছে। কামিনীর সামনে এসে পুরান ঢাকার আঞ্চলিক ভাষা মিশিয়ে বলল, ভাবিজান কেমন আছেন? এই কো, দিন তো আর দেহায় পাইতাছি না। ভাইজান ভালো তো? বিয়ার পর তো একদিনও চা পরের দাওয়াত দিলেন না। ভেরি ব্যাড। যাই হোক, বউ নিয়া আজকা আইতাছি। আপ্যায়নে কোনো ত্রুটি কইরেন না ভাবিজান। কামিনী হা হয়ে গেল। রায়হানের সাথে বিয়ে হয়েছে এতদিন হয়েছে, আজ পর্যন্ত স্বামীর কথা বলা তো দূরে থাক ইচ্ছেকৃত তাকায় নাই। আর আজ নিজের থেকে ডাক দিয়ে কথা বলছে। আবার ভাবি ডাকছে। কামিনী বিস্ময়ে এতটাই অবাক হয়ে গেল যে কথাই বলতে পারল না। তার নিজেরও ক্লাস ছিল, সেখানে থেকেই ফিরছিল। ওরা এখন বাড়ির সামনের রাস্তায়। স্বামীরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাবিজান, বোধহয় দাওয়াত কবুল করছেন না। ফাজলামি হচ্ছে। স্বামীর মজা চালিয়ে গেল। আরে আরে, আপনি ফাজলামি করার সুযোগ কোথায় দিচ্ছেন? আর আমি ভাবিদের সাথে এত ফাজলামি করতে পারি না। আমার সব ফাজলামি তো আমার বউয়ের জন্য। কামিনী ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, আমাকে কেন ডেকেছ? ওমা, বড় ভাইয়ের বউকে মানে আমার ভাবিজানকে আমি ডাকতে পারি না নাকি? কামিনীর চেহারাটা একেবারে অন্যরকম হয়ে গেল। হতভম্ব, বিরক্তি আর অবিশ্বাসের মিশেলে অদ্ভুত ভাব। স্বামীরের কাছে এটাই সবচেয়ে মজার। সে সত্যি উচ্ছ্বাসিত। কামিনী চোখ মুখ শক্ত করে জবাব দিল, আমাকে ভাবি ডাকবে না। সামির হেসে বলল, তাহলে কি বলি আপনাকে? ভাবি ডাকলে রাগ, তবে আন্টি ডাকব। কামিনী সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকালো। আন্টি? আমি এত বুড়ি তোমার চোখে? স্বামীরের হেসে গড়িয়ে পড়ার জোগাড়। আরে না না, আমি তো মজা করছি। তবে আপনি ওটাও জন নয়, সেই হিসেবে তো আন্টি বলাই যায়। দেখুন, আমার কোনো দোষ নাই। আপনিই তো ভাবি ডাকতে মানা করে দিলেন। আমার কথার অনেক গুরুত্ব আমার কাছে। কামিনী বিরক্ত ভঙ্গিতে ব্যাগটা আঁকড়ে ধরে বলল, তুমি একদমই বদলাওনি। সামির মাথা নাড়ায়। বদলায়নি বলেই তো চিনতে পেরেছেন। বদলানো তো আমার স্বভাব না। বদলানো গিরগিটির স্বভাব। আপনি যদি গিরগিটি দেখতে চান, তবে আয়নার সামনে গিয়ে দাঁড়ান ভাবিজান। এই কথা বলে সঙ্গে সঙ্গে সামির জোরে হেসে উঠল। হাতের চাবিটা আঙুলে ঘুরাতে ঘুরাতে ধীরে ধীরে পিছু হটল। কামিনী এতক্ষণে পুরো স্তব্ধ। অবাকের চেয়েও অবাক চাহনিতে শুধু তাকিয়ে রইল স্বামীরের দিকে। বিশ্বাসই করতে পারছে না, স্বামীর এইভাবে তার সাথে কথা বলছে। কথা তো নয়, সরাসরি অপমান। স্বামীর আবারও একচিলতে হাসি ছুড়ে দিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। কামিনীও একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির মধ্যে ঢুকে গেল। স্বামীর মনে মনে স্বস্তি পেল। এতদিন তার কাছে কামিনীকে এড়িয়ে চলাই ছিল একমাত্র সমাধান। অথচ আজ বুঝতে পারল, এড়িয়ে যাওয়ার আর প্রয়োজন নেই। কেনই বা এতদিন ওকে এড়িয়ে চলেছে, সেই প্রশ্নই এখন মাথায় ঘুরছে। কামিনী এখন আর সেই পুরনো মানুষ নয়, সে এখন বড় ভাইয়ের বউ। সম্পর্কে ভাবি, ইয়েস ভাবিজান। এই পরিচয়ের ভেতরেই তার অস্তিত্ব সীমাবদ্ধ। স্বামীর মনে মনে হাসল। ভাগ্যিস নাবিলা ওকে বলেছিল, ভুলটা ধরিয়ে দিয়েছিল। না হলে হয়তো এভাবে সারা জীবন একটা অশান্তির ছায়া লুকিয়ে থাকত, চোখের আড়ালে থেকেও মনের ভেতর ঝড় তুলত। ভাবতে গিয়ে স্বামীরের বুকের ভেতর উষ্ণতা জমে উঠল। সত্যি, নাবিলাটা না অদ্ভুত। একেবারেই অদ্ভুত। সবার থেকে আলাদা। যে মেয়েটা সাদামাটা আচরণের বাইরে যায় না, সেও অদ্ভুতভাবে মানুষের ভেতরের দিক খুলে দিতে পারে। ও ভীষণ মিষ্টি, অদ্ভুত রকমের আদুরে আর প্রিয়। সময়টা তখন বছরের মাঝামাঝি। দিনগুলো কেমন নিরিবিলি, শান্ত। না ঝড়ঝাপটা আছে, না বাড়াবাড়ি কিছু। অতিরিক্ত সাধারণ এক ছন্দে কেটে যাচ্ছে। নাবিলা তার মতো করে পড়াশোনায় মন দিয়েছে। মাঝে মধ্যে ক্লাস, গ্রুপ স্টাডি, আবার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। পরীক্ষার চাপ আছে, তবে সেই চাপটা পড়াশোনার স্বাভাবিক গতির অংশ। তাই কিছু মনে হয় না। এই সময়টাতে আদনানের সাথে দেখা হয় প্রায়ই।
স্বামীরের কাছ থেকে যা জানার ছিল নাবিলা জেনে নিয়েছিল আরও আগেই। মনে পড়লে একদিকে ভীষণ হাসি পায়, আবার অন্যদিকে বেচারার জন্য দুঃখও লাগে। প্রেজেন্টেশন বা কোনো প্রজেক্টের ঝামেলায় পড়লেই নাবিলা নির্ভর করে আদনানের উপরই। আর আদনানও বিনা দ্বিধায় আন্তরিকভাবে হেল্প করে দেয়। স্বামীরের দিনকাল ইদানিং ব্যস্ততার ভেতর দিয়ে কাটছে। ব্যস্ততা শুধুই পড়াশোনা নিয়ে। সামনে ফাইনাল, হাতে এখনো 3 মাস বাকি, কিন্তু এই সময়টাও চোখের পলকে ফুরিয়ে যাবে বলে মনে হয়। মাথার ভেতর মাঝে সাঝে জট পেকে যায়। এই ব্যস্ততা কিংবা ক্লান্তি লগ্নে অবশ্য একটা সুখবর আছে। সামির স্কলারশিপের জন্য যে আবেদন করেছিল তার রেজাল্ট এসে গেছে। এখন ফাইনাল পরীক্ষার পর শেষ কাগজপত্র জমা দিলে পথ একেবারে খোলা। পাখির মতো ফুরুত করে উড়াল দিবে আকাশে। খবরটা শুনে মা বাবা ভীষণ খুশি হয়েছে, গর্বে বরাবরের মতোই চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আর নাবিলা, ও খুব সংক্ষেপে শুধু অভিনন্দন জানিয়েছে। খুশি কিংবা অখুশির কোনো রেশ ওর মুখে টের পাওয়া যায়নি। ইচ্ছে করেই আবেগগুলো আড়াল করে রেখেছে। সামির চলে যাবে, এটা কখনোই ওর জন্য খুব ভালো খবর হতে পারে না। তবে স্বামীরের স্বপ্ন পূরণ হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো খবর। নাবিলার নির্লিপ্ততা প্রতিক্রিয়া স্বামীরের চোখ এড়াল না। বাইরে থেকে কিছু বোঝালো না, কিন্তু ভেতরে ভেতরে একটা খোঁচা খেল। এত বড় একটা খবর, যা মা বাবা শুনে খুশি হলো। পরিচিত সবাই অভিনন্দন জানাচ্ছে, হইচই করছে, সেখানে নাবিলা শুধু সামান্য একটা অভিনন্দন বলেই থেমে গেল। আর কিচ্ছু বলে নাই, একটা শব্দও না। চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, কোনো বিশেষ ঝলকও নেই। এই বিষয়টা বাদ দিলেও নাবিলা আগের মতো নেই, অনেক বদলে গেছে। পরিবারের আর কেউ এই বদল টের পাচ্ছে না, কারণ সবার সাথে নাবিলা নিজের স্বতঃস্ফূর্ত ভাবটা বজায় রেখেছে। শুধুমাত্র স্বামীরের বেলায় আলাদা। নাবিলার মুখ দেখে আজকাল মনে হয় স্বামীরের জীবনের কোনো বিষয় ও বিশেষ সম্পর্কও রাখে না। ভেতরে ভেতরে স্বামীরের অস্বস্তি জমতে লাগলো দিনকে দিন। মনের গভীরে একটা কৌতূহল আর একটু অভিমান রয়ে গেল, ওর কাছে আমি আসলেই কতটুকু, সবটুকুই কি স্বাভাবিক, সাধারণ, গুরুত্বহীন, নাকি ইচ্ছে করেই ও নিজের আবেগ গোপন করছে। সামির যখন খবরটা জানাতে এসেছিল, তার বলার ভঙ্গিতে অনেকখানি উচ্ছ্বাস লুকানো ছিল, তা নাবিলা বুঝেছিল। অথচ তখন মুখ থেকে শুধু সামান্য একটা শব্দ বেরিয়েছিল, আর কিছুই না। আসলে খুশি তো হয়েছিল, বুকের ভেতরটা আনন্দে ভরে উঠেছিল। তবু সেই আনন্দটা মুখে প্রকাশ করতে পারল না। কারণ জানে, স্বামীর এমনিতেই ওর আবেগের ওজন মাপতে চায় না। তাই আর আনন্দ প্রকাশের চেষ্টা করে নাই। মনটাও খারাপ হয়ে গিয়েছিল। নাবিলা জানালার পাশে দাঁড়িয়ে চুপ করে বাহিরে তাকিয়েছিল। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। চোখ নামালেই মনে হচ্ছে কেমন শূন্যতা এসে ভর করছে চারপাশে। মন বারবার খারাপ হচ্ছিল। কারণ সামির তো সত্যিই চলে যাবে। পড়াশোনা, ভবিষ্যৎ, সব মিলিয়ে সে পাখির মতো উড়ে যাবে নিজের স্বপ্নের আকাশে। আর ওর কি হবে? এই ভালোবাসাটা কি শুধু বুকের ভেতরেই বন্দি থেকে যাবে সারা জীবন? মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, সেটা ও জানেই না। তুই ব্যাকল নাকি আমার ভালোবাসো, না আমিও বোঝাতে পারছি না এতদিনে, ও নিজেও বুঝতে পারছে না। ও তো আর ভালোবাসে না যে বুঝবে। বুকের গভীরে গোপনে জমে থাকা অনুভূতিটা একরকম জেদ করেই রয়ে গেল। যতই না বোঝে, যতই দূরে চলে যাক। স্বামীরের সত্তার সাথেই নাবিলার জীবনটা বাধা পড়ে গেছে। কিন্তু ভালোবাসা ছাড়া এই বন্দিত্ব কতদিন বরণ করা যায়? ঈশ্বর, একটু যদি ভালোবাসা পাওয়া যেত। এত ভয়ঙ্কর কষ্ট নাবিলার কখনো হয় নাই। বাবা বকলেও না, মা খুন্তি দিয়ে একটা বাড়ি দিলেও না, নাদিমের সাথে ঝগড়া হলেও না। জীবনে কষ্ট যতটুকু পেয়েছে, সবটা এই স্বামীর ইয়াসিরের থেকেই। সম্পর্কের গতিতে যে খানিকটা অদল বদল এসেছে তার প্রমাণ হচ্ছে আজকের এই দিনটা, এই মুহূর্তটা। ঘরটা চুপচাপ। এক কোণে নাবিলা বইয়ের পাতায় মুখ গুজে আছে, আর এক কোণে স্বামীর ফোনে চোখ আটকে রেখেছে। জনের মধ্যেই একটা অদৃশ্য দূরত্ব, কিন্তু সেটা ভান, লোক দেখানো, অথচ কেউ বুঝতেই পারছে না। নীরবতা ভেঙে দরজায় ঠকঠক আওয়াজ হলো। জনেই সজাগ হয়ে তাকালো দরজার দিকে। সামির বলল, দরজা খোলা। অন্বেষা উকি দিয়ে ঢুকে পড়ল।
সামিরের দিকে তাকিয়ে বলল, দরজা খোলা রেখে কি করিস তোরা? সামির বলল, দেখতে পাচ্ছিস না? অন্বেষা মুখে লঘু হেসে বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। দু জনি ঘরের কোনায় বসে আছিস। আমি আরও ফর্মালিটি করে দরজায় নক করলাম। অভদ্রের মতো না ঢুকে ভাবলাম, ঘরের স্বামী স্ত্রী যদি রোমান্টিক অবস্থায় থাকে তো আমি কাবাবের হাড্ডি কেন হব? কিন্তু এখন তো দেখি কাহিনী উল্টো। অসীম দূরত্ব বজায় রেখে দুজন বসে আছিস। আই, তোদের কিছু আছে রোগ নাকি? ফালতু কথা বলিস না। আর তুই তো অভদ্রই। কথাবার্তার কি ছিলি? তোর কি কাজ এখানে? নাবিলা অন্বেষার দিকে তাকিয়ে রইল। কথাবার্তা যা বলার স্বামীরই বলছে। অন্বেষা একটু এগিয়ে এসে বলল, আমার কাজ পরে। আগে বল, তোদের কাহিনী কি? কি কাহিনী? অন্বেষা ধমকের সুরে বলল, একজন বিরহে বিরহিণী হয়েছে, আরেকজন শোকে পাথর। দূর, তোর কোনো পাত্তা নাই কেন? খুব লায়লি মজনু হয়েছিস তাই না? আমাদের ভুলে গেছিস? সামির নির্বিকার ভঙ্গিতে বলল, আমি তো কিছুই করি নাই। অন্বেষা নাবিলার দিকে তাকালো। নাবিলার ঠোঁট উল্টে বলল, আমিও কিছু জানি না। অন্বেষা তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নাবিলার মন খারাপ ও টের পেয়েছে। বয়স একই না হলেও অনেক বেশি তফাতে নেই ওদের মধ্যে। অন্বেষা আর স্বামীর তো একই বয়সী। এই বয়সের খাতিরে বোঝে, নাবিলার বয়সী একটা মেয়ের কি কি কারণে মন খারাপ হতে পারে। ওর জীবনে কোনো দিক থেকে কোন চাপ নেই, চিন্তা ভাবনা নেই। তাই বোঝা আরো সহজ হয়েছে। অন্বেষা শুনেছে, অনেকবার শুনেছে, ঠিক কোন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, ওরা কি পরিস্থিতিতে পড়েছিল। সব জানে। আর জানে বলেই প্রথম থেকে চেষ্টা করেছে নাবিলার সাথে থাকার, ওকে ভরসা দেওয়ার। সেখানে সফল হয়েছে। নাবিলার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে, যেখানে নাবিলা মোটামুটি সবকিছু অন্বেষার সাথে শেয়ার করে। ইদানিং নিজেকে নিজের ভেতর গুটিয়ে নিয়েছে। বলার আছে অনেক কিছুই কিন্তু বলে না। অন্বেষা স্বামীরকে উদ্দেশ্য করে বলল, তুই বাইরে যা, নাবিলার সাথে আমার কথা আছে। আমার সামনেই বল। অন্বেষা খ্যাক করে উঠল, এহ, শখ কত, বহুত শখ। যাও ভাগ, তোর বউকে কিডন্যাপ করব না। অন্বেষা মৃদু ধমক দিয়ে এগিয়ে এসে নাবিলার দিকে তাকালো। মন খারাপ কেন তোমার? সামির কিছুটা অবাক হয়ে তাকালো। নাবিলাকে জিজ্ঞেস করল, মন খারাপ নাকি তোমার? নাবিলা তৎক্ষণাৎ হেসে বলল, কই না তো। স্বামীরও হেসে উঠল, দেখলি কোথায় ও মন খারাপ করেছে। অন্বেষা তার কটমট দৃষ্টিতে জনের দিকে তাকালো। স্বামীর ঘর থেকে বেরিয়ে গেল। বেরোতে বেরোতে মুখে বারবার বিড়বিড় করে বলল, মায়া মানুষের মন বোঝা চারটিখানি কথা না। অন্বেষা নাবিলার পাশে বসতেই ও সামান্য অস্বস্তি অনুভব করছিল। যদিও মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে রেখেছে। আপু কি বলবে কি বলবে, ভাবতে ভাবতেই অন্বেষা বলল, মুখের হাসিটা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে নাবিলা। নাবিলা তৎক্ষণাৎ হাসি থামালো। কিঞ্চিত অবাক হয়ে বলল, মানে? মানে তুমি যে আমাকে দেখানোর জন্য হাসছো, সেটা আমি বুঝতে পেরেছি। নাবিলার মুখটা কালো হয়ে গেল। লাজ আর অস্বস্তির মিশ্রণ। অন্বেষা ফের বলল, আমাকে বলো তো কি হয়েছে তোমার? নাবিলা মৃদু শ্বাস নিয়ে বলল, কিচ্ছু হয় নাই। দেখো, আমি ঠিক আছি। আসলে পড়াশোনার এত চাপ চলছে, তাই আর কি। অন্বেষা ভেতরে ভেতরে অনুভব করছিল অন্য কিছু। ধীরে ধীরে বলল, উহু, সেটা না। অন্য কারণ আছে। সামির কিছু বলেছে? না। অন্বেষা মন খারাপের চাহনিতে বলল, তো ও চলে যাবে দেখে মন খারাপ? নাবিলার বুকের ভেতরটা হু হু করে উঠল। বুক ভেঙে সমুদ্র সমান কান্না ছুটে আসতে চাইছে। চেপে রাখার কষ্টে পুরো শরীরটা ভারী হয়ে উঠল। হালকা চালে মাথা নাড়ল, কিছু বলল না। অন্বেষা নরম গলায় জিজ্ঞেস করল, ভালোবেসে ফেলেছ, তাই না? নাবিলা মাথা নামিয়ে রাখল। ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। স্বীকার করেও অস্বীকার করতে চাইছে। অন্বেষা আবার বলল, তাহলে স্বামীরকে জানিয়ে দাও। নাবিলা হঠাৎ মাথা তুলে তাকালো। চোখে জমে থাকা জল চিকচিক করছিল। প্রায় কাপা কণ্ঠে অনুরোধ করল, অন্বেষা যেন ভুলেও স্বামীরকে কিছু না বলে। বোঝার হলে ও নিজেই বুঝবে। আর না হলে নাবিলাই বলবে কোনো একদিন, কোনো এক সময়। আপাতত না জানুক। নাবিলা অন্বেষাকে দিয়ে কথা দিয়ে নিল,
এই ব্যাপারটা শুধুমাত্র ওদের দুজনের মধ্যেই থাকবে। নাবিলা নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার এক অব্যক্ত প্রতিশ্রুতি নিয়েছে, এখন সেই প্রতিশ্রুতির সঙ্গী করেছে অন্বেষাকেও। অন্বেষা তাকিয়ে রইল। ছোট বোনের মতো এই মেয়েটার নিঃশব্দ প্রেমে, যে প্রেমে স্বীকারোক্তি নেই, আছে শুধু এক অন্তহীন অপেক্ষা। অন্বেষা বেরিয়ে আসার সময় দরজার কাছে স্বামীরকে দেখল। ওকে আপাদমস্তক দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বয়স আর আমার বয়স একই, অথচ আমি যা বুঝি তার সিকিভাবে তুই বুঝিস না। নিজের মানুষের ভেতরটা বুঝতে শেখ, জানতে চেষ্টা কর। এত ছন্নছাড়া কেন তুই? সবসময় দেখেছি, যেটা তোর সেটা শুধুই তোর। মানে বলতে চাচ্ছি, সেই জিনিসটার ভালো মন্দ সবটাই তুই খেয়াল রাখিস। এইবার চুপ কেন? গায়ে লাগে না? আশেপাশে একটু তাকা। সবাই মুখে যা বলে, যা দেখায়, ভেতরে তা থাকে না। কেউ কেউ মন খারাপ লুকাতে বড্ড ওস্তাদ। অন্বেষা আর কোনো ব্যাখ্যা না দিয়ে সোজা চলে গেল। স্বামীরের উত্তরের অপেক্ষাও করল না। কিন্তু ওর কথা শুনে স্বামীরের বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। মনের অবস্থা খুব কঠিন হয়ে যাচ্ছে। মন কিছু বুঝতেও চায় না, মানতেও চায়। এই বোকা মন নিয়ে কি করবে সে? নাবিলা বাড়ি যেতে চাচ্ছিল। কতদিন বাবা মাকে দেখে না। ইচ্ছের কথা এখনো কাউকে জানায় নাই। মামনিকে বললে তিনি আপত্তি করবেন না, বরং হাসিমুখে স্বামীরকে বলবে পৌঁছে দিতে, আর এখানেই নাবিলার যত আপত্তি। স্বামীরকে বিরক্ত করতে চায় না সে। ছেলেটা কত ব্যস্ত, কত চাপের মধ্যে। ওকে আশা নেওয়ার ঝক্কি দিতে মন চায় না। কি হবে এত ঝামেলা করে? থাক, ও নিজের মতো করে। বুকের ভেতরে জমে থাকা অভিমানটা স্বামীরের উপর না, নিজের উপর। নাবিলা আলমারির সামনে দাঁড়িয়ে কাপড় গোছাচ্ছিল। গোছানো বললেও ভুল হবে, একই জামাটা দুবার ভাঁজ করে আবার মেলে দেখল, তারপর আবার রেখে দিল। অনেকক্ষণ ধরে একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে মনোযোগ আছে ঠিকই, কিন্তু আসলে ভেতরে ভেতরে মনটা ঘুরছে অন্য কোথাও। ঠিক তখনই স্বামীর ঘরে ঢুকল। নাবিলাকে এভাবে ডুবে থাকতে দেখে খানিকক্ষণ চুপ করে দাঁড়ালো। তারপর নিঃশব্দে এগিয়ে এসে একেবারে ওর সামনে দাঁড়িয়ে গেল। নাবিলা চমকে তাকালো, তারপর পাশ কাটিয়ে সরে যেতে চাইল। কিন্তু স্বামীর এক হাত চেষ দিয়ে আলমারির পাশের দেওয়ালে রেখে ওর পথ আটকাল। কই যাচ্ছ? স্বামীর নিচু গলায় বলল। সরুন। কাজ করছি। কাজ না নাটক। আলমারির ভেতরে কি লুকিয়ে রেখেছ, বলো দেখি। স্বামীর ঠোঁটে হালকা দুষ্টু হাসি নিয়ে এগোল। নাবিলা চোখ নামিয়ে নিল। স্বামীরের এত কাছে দাঁড়িয়ে থাকলে বুকের ভেতর অদ্ভুত শব্দ হয়। কিছু না। কিছু না হলে তুমি এত গম্ভীর কেন? তোমার মন খারাপ, আর তুমি সেটা লুকাতে চাইছ। নাবিলা এবার সত্যি অস্বস্তিবোধ করল। ও পাশ কাটাতে চাইল, কিন্তু স্বামীর একদমই সরল না। বরং চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, শুনো নাবিলা, আমি জোর করে হলেও আজ তোমার কথা শুনব। তোমাকে আমি এইরকম কখনো দেখি নাই। এইটুকু মানুষ তুমি, তোমার কি হয়েছে বলবে? নাবিলা নিঃশ্বাস আটকে স্বামীরের দিকে তাকালো। মুখে কিছু বলতে পারল না। শুধু আলমারির হালকা খোলা দরজায় হাত রাখল। ওর কপালের কাছে কয়েক গোছা চুল পড়ছিল, বারবার চোখে এসে লাগছিল। স্বামীর কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ফুদিল। চুল সরল না, বরং গাল ছুঁয়ে গেল। নাবিলা তড়িঘড়ি সরে যেতে চাইল, কিন্তু স্বামীর এতটা কাছে যে আর যাওয়া হলো না। স্বামীর হাসল মৃদু, তারপর হাত বাড়িয়ে খুব আস্তে করে নাবিলার কপালের চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। আঙুল ছুঁয়ে গেল, নাবিলার বুক কেঁপে উঠল অজান্তে। স্বামীর বাতাসের মতো আলতো করে আদুরে ভঙ্গিতে নাবিলার গালে হাত রাখল। অন্য হাতে নাবিলার হাত ধরল। নাবিলার বুক দ্রুত ধুকপুক করতে থাকল। স্বামীরের যে কি হয় মাঝে মাঝে। হৃদয় এইভাবে স্পন্দিত হলে তো একদিন ও হৃদয় হেঁটে মারা পড়বে। নাবিলার ইচ্ছে করছিল স্বামীরের বুকে মাথা ঠেকিয়ে দেবে, একবার শক্ত করে জড়িয়ে ধরবে। কিন্তু ইচ্ছের লাগাম টানল। সব ইচ্ছে কি পূরণ হয়? নাবিলা জিজ্ঞেস করল, আপনি এইরকম করছেন কেন? আগে তুমি বলো, তোমার মন খারাপের কারণ। কিছুক্ষণ নীরবতার পর নাবিলা স্বীকার করল, আপনি। আমি। কেন? ভালোবাসি না বলে? ধুর, আপনার ভালোবাসা চেয়েছি আমি। নাবিলা বোধহয় চরম বিরক্ত। না তো। ওই যে ভাবিজান সেদিন বলল। ওটা তার কথা। আমার কি? কিছুই না। স্বামীর ভুরু নাচালো।
না। নাবিলা মাথা নেড়ে উত্তর দিল। সামির মুখে মৃদু হাসি রেখে বলল, তবে কাঁপছ কেন? তোমার হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমার হৃৎপিণ্ড আপনাকে সরে যেতে বলছে। সামির নেতিবাচক মাথা নাড়ল। উহু, তাই বলছে না। আমি অন্য কিছু শুনতে পাচ্ছি। আমি বলছি, সরুন। আপনার যাওয়ার ডেট কবে? তাড়াতাড়ি জানতো। বিরক্তিকর একটা। সামির ফিসফিসানি কণ্ঠে জিজ্ঞেস করল। আমি গেলে ভালো হবে। নাবিলা নির্বিকার ভঙ্গিতে কিন্তু দৃঢ়ভাবে বলল, নিঃসন্দেহে। মন থেকে ভেবে বলছো? আলবত। সামির সরে গেল। নাবিলা দীর্ঘশ্বাস ফেলে চোখে বিষণ্ণতা নিয়ে দাঁড়িয়ে রইল। জানতো এমনই হবে। স্বামীর চলেই যাবে। তবুও বোকা মনটা চিৎকার করে বলছিল, আপনি থেকে যান না, প্লিজ। যাবেন না, কোথাও যাবেন না। আমি আপনার অবর্তমানে থাকতে পারবো না। বিশ্বাস করুন, আমার ভালো লাগবে না। আপনি বিহীন আমি শীতকালের শুকনো ঝরা পাতার ন্যায়। মুখে একটা শব্দ আসল না। মনে মনে বিরক্তি নয়, কেবল নীরব আকুতি। স্বামীর কি উচিত ছিল না ওর অনুভূতির নরম দাগগুলো বুঝে নেওয়া? ও তো তার 3 কবুলের অধিকারিণী, তাও বোঝে না কেন? স্বামীর বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকল খানিকক্ষণ। একবার ফিরে তাকাতে ইচ্ছে করছিল। তবে যে তার চলে যাওয়াতে খুশি হবে, তার দিকে ফিরে তাকিয়ে লাভ কি? না, মনের সাথে যুদ্ধ করে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিছুক্ষণ পর স্বামীর আবার ফিরে আসে, দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়ায়। নাবিলা চমকে তাকায়। চোখে লুকানো কান্নার ছাপ। স্বামীর হালকা গলায় বলে, আমার চলে যাওয়াতে যদি তোমার ভালোই হয়, তবে তাই হবে। কিন্তু যদি কোনোভাবে তোমার মন খারাপের কারণ আমি হই, তবে আমি সেটা জানার অধিকার রাখি। নাবিলা চুপ করে থাকল কিছুক্ষণ। ওই কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ বলল, আমি বাড়ি যাব। স্বামীর ভ্রু কুঁচকে তাকালো। আশেপাশে তাকিয়ে বলল, কিন্তু তুমি তো বাড়িতেই আছো। এবার নাবিলা সত্যি বিরক্ত হলো। গলাটা একটু কড়া করে বলল, আমাদের বাড়ি নাটোর। নাবিলা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, জি। স্বামীর গম্ভীর গলায় বলল, আপাতত যাওয়া হবে না। কেন? নাবিলা বিস্মিত চোখে তাকালো। আমি বলেছি তাই। স্বামীর সোজাসুজি জানালো। নাবিলার ঠোঁট কামড়ে ধরল। আমি কিন্তু আপনার অনুমতি চাইনি। যেহেতু একসাথে থাকছি সেই খাতিরে জানিয়ে রাখলাম জাস্ট। এই বলে নাবিলা ঝটকা দিয়ে উঠে চলে গেল। স্বামীর মাথায় হাত চাপড়াল। অ্যাটলিস্ট সে না যাওয়া পর্যন্ত নাবিলাকে কোথাও যেতে দেওয়া যাবে না, তাই দেরি না করে নাবিলার পিছু পিছু দৌড়ে গেল। নাবিলা করিডোর ধরে বেরিয়ে যাচ্ছিল। স্বামীর পেছনে পেছনে দৌড়ে এসে ডাক দিল, এই নাবিলা, দাঁড়াও তো, শুনো। নাবিলা একবারও ফিরল না। আরো দ্রুত হাঁটতে লাগল। স্বামীর আচমকা এক লাফে সামনে এসে দাঁড়ালো। হাত তুলে পথ আটকিয়ে বলল, স্টপ। নাটোর যাওয়ার ভিসা এখনো মঞ্জুর হয়নি। কোথায় দৌড়াচ্ছ? নাবিলা অবাক দৃষ্টিতে তাকালো। তারপর বিরক্ত হয়ে বলল, আপনি আসলেই অসহ্য। স্বামীর মিষ্টি হেসে মাথা কাত করল। হ্যাঁ, আমি অসহ্য। আর দিন সহ্য করে থাকো। তারপর নাটোর থেকে নোয়াখালী, টেকনাফ থেকে তেঁতুলিয়া, নদী থেকে সাগর, আকাশ থেকে পাতাল, যেখানে খুশি যেও। নাবিলা এক পা এদিক ওদিক করে পাশ কাটানোর চেষ্টা করল। কিন্তু স্বামীর আলতো করে তার কবজি ধরে টেনে নিল কাছে। নাবিলা আঁতকে উঠল। ছাড়ুন। মামনি আছে। স্বামীর গম্ভীর গলায় ফিসফিস করে বলল, তাতে কি আসে যায়? তোমার মামনিকে কি আমি ভয় পাই? দাঁড়াও, ডাকছি। নাবিলা কিছু বলার আগেই স্বামীর গলা উঁচিয়ে ডাক দিল, মা, মা। নাবিলা আঁতকে উঠে সঙ্গে সঙ্গেই স্বামীরের মুখ চেপে ধরল দুহাত দিয়ে। চুপ। পাগল হয়েছেন নাকি? মামনি এলে। স্বামীরের ঠোঁটে চাপা হাসি খেলল। মুখ ঢাকা অবস্থায় অস্পষ্ট গলায় বলল, তাহলে তুমি ভয় পাও? নাবিলা নিজের হাত সরিয়ে নিল। অসহায় কণ্ঠে বলল, সবসময় এত ফাজলামি করেন কেন? স্বামীর মৃদু গলায় বলল, ফাজলামি করছি না, আটকাচ্ছি। তুমি যদি যেতেই চাও, তবে আগে আমার অনুমতি নিতে হবে। নাবিলা প্রায় অনুনয় ভঙ্গিতে বলল, প্লিজ, এবার ছেড়ে দিন। স্বামীর ঠোঁটে আধখানা দুষ্টু হাসি নিয়ে আরো কিছু বলতে যাবে ঠিক ওই সময় রেশমা এসে দাঁড়ালেন। স্বামীরের খেয়ালই ছিল না মাকে ডেকেছে। হঠাৎ দেখে চমকে উঠল। নাবিলার হাত ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো, নিজের হাত গুটিয়ে নিল।
নাবিলাও তাড়াহুড়ো করে একপাশে সরে গেল, অস্বস্তিতে কাটা হয়ে আছে। রেশমা দুজনের কারবারে কিছুটা হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? সামির খুকু করে কাশুল গলা পরিষ্কার করে বলে উঠল, আমিই ডেকেছি। দেখো, এটাকে আদরে পুরো বাদর বানিয়ে ফেলেছ। এখন আমার মাথার উপর চড়ে নাচছে। কি না কি উল্টাপাল্টা বলছে। উহুম, সামলাও তুমি। আমি গেলাম। নাবিলা জোর করে হেসে নিজের পক্ষে বলল, হ্যাঁ, মানে আমি না, আমি বাদর না। কোন উল্টাপাল্টা কোথাও বলি নাই। আমি তো শুধু যেতে চাচ্ছিলাম। রেশমা ভুরু কুঁচকে নাবিলার দিকে তাকালেন। কোথায় যেতে চাও? ততক্ষণে স্বামীর চলে গেছে। এমনভাবে চলে গেল যেন কিছুই হয় নাই। অথচ এই নাটকীয় পরিস্থিতির মাস্টারমাইন্ড সে। নাবিলা একটু ইতস্তত করে বাড়ি যাওয়ার কথা বলে দিল। কথাটা শেষ হতেই রেশমা এক লহমায় রাজি হয়ে গেলেন। তিনি বোধহয় আগেই ভেবে রেখেছিলেন, শুধু নাবিলার মুখ থেকে শুনতাই দেরি ছিল। মিষ্টি গলায় জানালেন, যাওয়া তো অবশ্যই হবে, তবে আজও না কালও না। তার একটা জরুরি কাজ আছে, তাই দুদিন পর রওনা হবেন। আর তিনি নিজেই নিয়ে যাবেন নাবিলাকে। নাবিলার মুখে ফুটে উঠল এক নিখাদ বিজয়ের হাসি। মনে হচ্ছিল কোনো যুদ্ধ জিতে গেল। হ্যাঁ, যুদ্ধই তো, সামির ইয়াসিরের সাথে যুদ্ধ। মামনি যেখানে অনুমতি দিয়ে দিয়েছে সেখানে সে আর কি করবে। নাবিলা মিটিমিটি হেসে স্বামীরকে সুসংবাদ দিতে গেল। শুনে সে মুখ কালো করে ফেলল। জীবনের প্রতি আর কোনো আশা রইল না তার। তার এই অবস্থা দেখে নাবিলা হেসেই কুটি কুটি হল। নাবিলা হাসছে, তার মানে ওর মন আর খারাপ নেই। বাহ, বেশ তো। এই নীরব যুদ্ধে স্বামীরও জয় হল। নাবিলার মন খারাপের রেশ কাটাতে পেরেছে, ও মন খুলে হাসছে। স্বামীরের এইরকম বেহাল অবস্থা দেখে যদি নাবিলা সর্বক্ষণ হিহি করে হাসতে পারে তবে তার কোনো আপত্তি নেই মুখখানা বাংলার পাঁচের মতো করে রাখতে। অবশেষে নাবিলার মনটা একটু ঠিক হলো। এতদিন ধরে অকারণ এক অস্থিরতা তাকে পেয়ে বসেছিল। কি যেন খুঁজে পাচ্ছিল না, কি যেন হারিয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। নিজের বাড়ি যাওয়ার আনন্দেই বোধহয় ফের আগের মতো উচ্ছ্বাস ওকে ঘিরে ধরল। যাওয়ার আগের দিন সকালটা বেশ শান্তভাবেই শুরু হয়েছিল। নাবিলা মামনির সাথে বের হয়েছিল অন্বেষাদের বাড়ির উদ্দেশ্য। যাওয়ার আগে একবার দেখা করে আসবে। ওরা যখন মোড়ের মাথায় পৌঁছালো, তখন রেশমার পরিচিত একজন এগিয়ে এলো। সেখানেই দুজন কথাবার্তা বলছিল। আশেপাশে নাবিলার চোখ হঠাৎ থমকে গেল। গলির মাথায় পরিচিত চায়ের দোকান, সবসময় ভরপুর থাকে আড্ডায়। আজও ব্যতিক্রম নয়। কয়েকজন ছেলেরা গল্পে মশগুল। আর তাদের মধ্যে স্বামীরও রয়েছে। স্বামীরের হাতের ওই উদ্ভট জিনিসটাও চোখ এড়াল না। নাবিলা মামনির দিকে তাকালো। তিনি তখনও অন্যদিকে তাকিয়ে আছেন, গল্পে মশগুল। কিছুই খেয়াল করেননি। যখন ইয়াসিরকে বাস খাওয়ানোর সুযোগ আসে, তখন কি নাবিলা সেই সুযোগ কাজে না লাগিয়ে পারে? সামির তো ওদের খেয়ালই করে নাই। সে এখন বন্ধুদের নিয়ে আড্ডার জগতে ব্যস্ত। রেশমার সাথে পরিচিত উনার কথাবার্তা শেষ হতেই নাবিলা মুখ কালো করে ফেলল। ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রেশমা অবাক হয়ে বললেন, কি হলো মা, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলে কেন? চলো, দেরি হয়ে যাবে। নাবিলা আর দেরি করল না। এই অপেক্ষাতেই ছিল। হাতের ইশারায় সামনের চায়ের দোকানটা দেখিয়ে দিল। মামনি, দেখেছ, ওখানে কে বসে আছে? ওই যে তোমার আদরের বাবু। ভদ্রলোক সেজে পড়াশোনার অজুহাতে কত জ্ঞান দেয় আমাকে, আর এখানে নিজের বন্ধুদের সঙ্গে চায়ের কাপের দুনিয়া উল্টে দিচ্ছে। রেশমা চোখ কুঁচকে সামনের দিকে তাকালেন। সত্যিই ওখানেই সামির, খুব স্বাভাবিক ভঙ্গিতে হাসছে, কথা বলছে। ওমা, আবার হাতে সিগারেটও আছে। নাবিলাকে কিছু বলতে হলো না, ওটা তিনি নিজেই দেখতে পেলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা এগিয়ে গেলেন। পা টিপে টিপে ঝড়ের মতো ঢুকে পড়লেন চায়ের দোকানে। এই সামির! মায়ের কণ্ঠস্বরে স্বামীর চমকে উঠল, হাত থেকে কাপ প্রায় পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো মায়ের দিকে। মুহূর্তেই নজর গেল পাশে দাঁড়ানো নাবিলার দিকে, মুখে মুচকি হাসি। তখনই স্বামীর হাতের সিগারেটটা ফেলে দিল আর মাথায় বাজ পড়ার মতো মনে হলো, ঘরের শত্রুই বিভীষণ। মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে স্বামীর তোতলাতে তোতলাতে বলল, মা, আসলে আমি না। ইশরাক। ইশরাকই টেনে এনেছে আমাকে।
পাশে বসা ইশরাক হতভম্ব মুখা হয়ে গেল। আরে আমি নাকি টেনেছি? রেশমা চোখ কটমট করে বললেন। হাতে কি ছিল? সিগারেট। সামির, তুই আজকাল এসব ছাইপাস খাচ্ছিস নাকি? সামির একেবারে থ হয়ে গেল। কাশি আটকাতে গলা খাকারি দিল, তাড়াতাড়ি বলল, মা, আমি, না, না, এটা আমার না। রেশমা ভ্রুকুচকে বললেন, তাহলে হাতে ধরেছিলি কেন? সামির মরিয়া হয়ে বন্ধু ইশরাকের দিকে আঙুল তুলল। মা, আসলে ইশরাকের। আমি তো শুধু ধরছিলাম, ধরতে গিয়ে ধরা খেয়ে গেলাম। ইশরাক চোখ কপালে তুলে বলল, আরে ধুর, আমার তো হাতে তখন চা ছিল, সিগারেট তোর হাতে কেন গেল? রেশমা অনেকক্ষণ নীরবে তাকিয়ে রইলেন সামির আর ইশরাকের দিকে। বোঝাই যাচ্ছিল, জনি ভেজাল পাকাচ্ছে। শেষমেশ গম্ভীর স্বরে বললেন, সামির, তোর বাবাকে বলতে হচ্ছে। সাথে সাথে ইশরাকের দিকে তাকিয়ে যোগ করলেন, বন্ধু বিপথে গেলে তুমি কি সুপথে চলবা বাবা? মমতাজ আপাকেও বলতে হবে। দাঁড়াও, ফোন করি। নাবিলা তৎক্ষণাৎ বলে উঠল, থাক মামনি, কাউকে কিছু বলতে হবে না। রেশমা চোখ কুঁচকে বললেন, তাহলে তুমি তো কিছু বলতে পারো এই পাজিটাকে। তোমার কাছে তো ওর সমস্ত দায়িত্ব দিয়েছি আমি। মানুষ করার চেষ্টা করো। নাবিলার মুখ কালো হয়ে গেল। আমার কথাই তো শোনে না। সামির তাড়াতাড়ি হাত নেড়ে ইশারায় নাবিলাকে চুপ করতে বলল। কিন্তু নাবিলা পাত্তা না দিয়ে বলে গেল, আমি কিছু বলতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রেশমা বললেন, শোন বাবু, শেষবার সতর্ক করছি। আবার যদি তোকে এভাবে দেখি, হাতে সিগারেট, উল্টাপাল্টা কাজ, তাহলে আর আমার কিছু বলার নাই। আর ইশরাক, তোমাকেও বলছি, এগুলা কি ভালো অভ্যাস? ইশরাক আর সামির দুজনেই কাচুমাচু ভঙ্গিতে মাথা নেড়ে ছাই দিল। না না, এটা একদম ভালো অভ্যাস না। খুব খারাপ, খুব বাজে। আশেপাশের লোকজনও তখন উৎসুক হয়ে তাকাচ্ছিল। রেশমা নাবিলাকে আসতে বলে নিজেও এগিয়ে এলেন। নাবিলার হাসি থামছিল না। পুরো দৃশ্যটা সে খুব মজা করে মন দিয়ে উপভোগ করেছে। স্বামীরের পাশে এসে খুবই শান্ত গলায় খোঁচা দিল। পাপ কাজ সেরে এবার ধর্মের পথে আসো, বাবু। বয়স তো কম হলো না। তুমি ইমাকে নিয়ে এসেছো, তাই না? খুদাই এই কাজটা করলা। দরকার ছিল কোনো? আমার সাথে ঝগড়া করতে হলে আমাকেই বলতে পারতে। মাঝখানে মাকে টানার কি দরকার ছিল? ঠিক আছে, যাও এখন। ঝগড়ায় তুমি জিতছ। নাবিলা ঠোঁট বাঁকিয়ে চুপ করে রইল। উত্তর না দিয়ে শুধু এমন ভঙ্গি করল যে মুখে না বললেও তার চোখ মুখের ভাবই সব বলে দিচ্ছে। তারপর চলে গেল। যা হয়েছে, ঠিক হয়েছে। যেমন কর্ম, তেমন ফল। নাবিলা চলে যাওয়ার পর ইশরাক অসহায়তার মিশ্রণে বিড়বিড় করে বলল, ভায়া, মায়া মানুষের সামনে টিকাই তো থাকা মুশকিল। আমি তো জীবনেও বিয়ে করব না। করিস না। এরা এমন প্রজাতির প্রাণী কেন? এরা কোনো জাতের প্রাণীর মধ্যেই পড়ে না। ভাই শোন, আমি তো বলছি, শান্তিতে থাকতে চাইলে বিয়ে করিস না। নিজের ইচ্ছা, স্বাধীনতা আর জীবন সব আমার মত হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, জীবন আমার, অথচ নিয়ন্ত্রণ কে করছে? কতদূর থেকে দাঁড়িয়ে কলকাঠি নাড়ছে। আজ মাকে নিয়ে এসেছে, দুদিন পর আমার 14 গোষ্ঠীকে নিয়ে আসবে। সুখে আছিস, সুখেই থাকার চেষ্টা কর। খুদাই দৌড়াইতে দৌড়াইতে ভূতের কিলানি খাইতে যাস না। সামির বেশ গম্ভীর ভঙ্গিতে সিরিয়াস ভাবে কথা খানা বলল। ইশরাকও বিজ্ঞের মতো মাথা নেড়ে ছাই দিল। পরদিন সকাল সকাল রেশমা নাবিলাকে নিয়ে রওনা দিলেন। বাড়িতে রয়ে গেল বাপ বেটা। ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অন্বেষা ফোন করল স্বামীরকে। সামির ফোন তুলতেই শুরু হলো দীর্ঘ কথোপকথন। তবে সাধারণ ভাই বোনের কথাবার্তা নয়। কথার বিষয় তার নিজের ভাই। হ্যাঁ ঠিক, ভাই। এবং আরও মারাত্মক আঁতকে ওঠার মতো বিষয় হচ্ছে, অন্বেষা চাইছে নিজের ভাইকে খুন করার পরামর্শ। সব শুনে সামির হা হয়ে গেল। কি বউ, কি প্রেমিকা মাইরি! বড় ভাই প্রেম, বিয়ে মেনে নিচ্ছে না বলে সোজা খুন করার পরিকল্পনা। বাহবা দিতে হয়। শাহিদ ভাইয়ের কপালের কথা ভেবে নিজের কপালের জন্য আফসোস হচ্ছে। আহা, তার বউটা পাত্তাই দিচ্ছে না। আরও হাস্যকর ব্যাপার হচ্ছে, সামির নিজের মনে ভেবে কুল পাচ্ছে না, সে মাস্তান নাকি নাকি সিনেমার মতো সুপারি নিয়ে খুন করে। ঘরের মহিলাগুলো তাকে কি মনে করছে? সে কি ধূর্ত মাস্টার মাইন্ড? সামির অন্বেষাকে ধমকি দিয়ে থামাতে চাইল।
কিন্তু অন্বেষার প্রতিক্রিয়া সম্পূর্ণ উল্টো। থামল না, বরং কান্নার ঝড় তুলল। এখন অন্বেষার একমাত্র লক্ষ্য শ্বশুরবাড়ি যাওয়া। বহু বছর বাপের বাড়ি থাকতে থাকতে বড় হয়ে গেছে। প্রতিদিনের সকাল, প্রতিদিনের রাত, সবই একই রুটিনে আটকানো। তাই এখন পরিবর্তনের তীব্র প্রয়োজন। কিন্তু বাংলা সিনেমার বড় ভাইদের মতো রায়হান সব আটকে দিয়েছে। সামির রায়হানের সঙ্গে কথা বলতে চাইল, এখন তাকে পাওয়া যাবে না। সন্ধ্যার পর যেতে হবে। মাঝের এই ফাঁকা সময়টুকু কাটাতে সামিরের অনেক সময় লাগল। বাবাও বাড়িতে নেই। ঘরে একা থাকার অভ্যাস আছে, তবুও যে নিঃসঙ্গতা অনুভূত হচ্ছে, তা শুধু শূন্যতার নয়, বরং কিছুটা অদ্ভুত উদাসীনতারও। নিজের দেশে, নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের ঘরে বসেই এই অবস্থা। বাহিরে গেলে তখন কি করবে? কাটাবে কিভাবে দীর্ঘ বছরটা? রায়হানকে সন্ধ্যার দিকে পাওয়া গেল। সামির বাড়ির গেটে আসতেই দেখতে পেল পাশে কামিনীও ছিল। অভ্যাসবশত সামির ভাবি সম্বোধন করে সালাম দিল, কিন্তু কামিনী চোখ সরিয়ে নিল, কিছু বলল না। সে রায়হানের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া কি বাইরে যাচ্ছ? না, এলাম মাত্র। সামির বলল, তাহলে চলো, কথা আছে। জন ঘরে এলো। সামির মনে মনে ইতিমধ্যেই সবকিছু সাজিয়ে রেখেছিল, কি বলবে। গভীর শ্বাস নিয়ে প্রথমেই বলল, ভাইয়া, অন্বেষা তোমাকে খুব করতে চায়। রায়হান চেয়ারটা একটু এগিয়ে বসে হেসে উত্তর দিল, সেটা তো আমি জানি। আমাকে 24 ঘন্টায় 24 বার বলে। নতুন কি? তাহলে তুমি মেনে নিচ্ছ না কেন? রায়হান কপালে ভাঁজ ফেলে বলল, এটা কি মেনে নেওয়ার মতো বিষয় হলো? তার মধ্যে পালিয়ে বিয়ে করে আরেক আকাম করল। এই শালা শাহিদ গর্দভটা জীবনেও ভালো হইল না। প্রেমও করল গোপনে, বিয়েও। এসব মানতে পারবো না। তোমার বোন আমারে পাগল বানাচ্ছে। ভাই, আমার কি দোষ? রায়হান হেসে কাঁধ উঁচু করল। পাগলের পাগলামিতে তাল দিস কেন? সামির গম্ভীর মুখে রায়হানের দিকে তাকালো। তোমাদের মধ্যে যা ঝামেলা হয়েছে তা ভুলে যাও। ওরা ওদের মতো থাকুক। দেখো, অনেক বছর প্রেম করেছে। তখন কিন্তু তোমার সাথে শাহিদ ভাইয়ের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এই বাড়িতে আসা যাওয়ার মধ্য দিয়েই ওদের প্রেম হয়েছে। রায়হান কপাল ভাঁজ ফেলে বলল, হুম, আমার নাকের ডগায় বসে প্রেম করলো, আমি জানতে পারলাম না। তাহলে দেখো, মূল দোষী কিন্তু তুমি হইলা। এখন সব মেনে নিয়ে অপরাধবোধ থেকে নিজেকে মুক্তি দাও। আমার দোষ কেন? কারণ যত দোষ নন্দ ঘোষ। ফালতু বকিস না সামির। তুই বাচ্চা ছেলে, সবকিছু বুঝবি না। ভাই প্লিজ, আমারে বাচ্চা বইল না। রায়হান হো হো করে হেসে উঠল। ও হ্যাঁ, তুই তো এখন আর বাচ্চা নেই। বিয়ে করেছিস। যে কোনো মুহূর্তে বাচ্চার বাপ হয়ে যাবি। সামির চোখ মুখ শক্ত করে তাকিয়ে বলল, কথা ঘুরিও না। আমার কথা শোনো। শুনলাম তো, ভেবে দেখি। অনেক বিষয়বস্তু আছে, সব যদি মিলিয়ে দুয়ে দুয়ে চার করতে পারি তবে মেনে নিব। সামির ঠোঁটের কোণে মৃদু হাসি ধরে রেখে বলল, ঠিক আছে। অঙ্ক না মেলাতে পারলেন আমাকে বইল। আমি অঙ্কে যথেষ্ট ভালো। এই অঙ্ক সেই অঙ্ক না রে পাগলা, এই অঙ্ক হচ্ছে সম্পর্কের অঙ্ক। সামিরের নিশ্চিত মনে হলো, রায়হান সম্পর্কটা মেনে নিবে। অন্তত মুখাভিনয় আর কথার ছন্দে তো তাই মনে হয়। এতদিনে মেনেও নিয়েছে বোধ হয়। তবে হ্যাঁ, ইগোটা এখনো তাকে কিছুটা চেপে রেখেছে, তাই মুখে সরাসরি স্বীকার করতে পারছে না। সে কারণেই সম্পর্কের অঙ্কের হিসাব কষতে বসে পড়েছে। এই বাড়ির রাতটা আজ বেশি নিস্তব্ধ। সামির টিভির সামনে বসে, পর্দায় ফুটবল খেলা চলছে। কিন্তু কোনো কিছুতেই মন নেই তার। শূন্য দৃষ্টিতে আধার ঘর জুড়ে আলো ছাড় নাচন দেখছে শুধু। এমন সময় সাখাওয়াত হোসেন এলেন। বাবার সাথে গল্পগুজব করে একটু ভালো সময় কাটল। হঠাৎ সাখাওয়াত হোসেনের ইচ্ছে হলো ছেলেকে সঙ্গে নিয়ে রান্নাঘরে ছোটখাটো কিছু করার। গলায় আনন্দের ছোঁয়া নিয়ে বললেন, চল, আজ একটু আমরা রান্না করি। মা তোর সব আগেই করে রেখে গেছে। করুক, আমরা আমাদেরটা করে নিই। সামির হেসে বলল, মা যদি শুনে তুমি তার সাজানো সংসারে হাত দিয়েছ, তাহলেই খতম। সাখাওয়াত হোসেন হাসলেন, আরে জানবে না, আয় তো। বাবার সাথে হাসাহাসিও হলো, আবার কাজও হলো। কতদিন পর এমন একটা মুহূর্ত এলো। আগে তো এ রকম সময় প্রায় আসতো, এখন কেন আসে না? হয়তো দিনকাল বদলে গেছে,
হয়তো সে নিজেও অনেক বড় হয়ে গেছে কিংবা বাবার ব্যস্ততা বেড়েছে। যেটাই হোক না কেন, তবে এই সামান্য হাসি খুশির মুহূর্তটা বুক ভরে অনুভব করল সামির। আজকাল সবকিছু এত ভালো লাগছে কেন? কিছুদিন বাদে চলে যাবে বলে নাকি মনের মধ্যে আটকে রাখা ভালোলাগার দরজা খুলে দিয়েছে বলে? চলবে।